আসসালামু আলাইকুম। আহ তোমাদের রসায়নের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের এটা দিয়ে রসায়নের মোট দ্বিতীয় ক্লাস হতে যাচ্ছে। এর আগে আমরা গুণগত রসায়ন পড়িয়েছি। আশা করি এইভাবে যদি আগাতে থাকে তোমরা মোটামুটি 1 থেকে 1 মাস 10 দিনের মধ্যেই সব সাবজেক্ট কভার করে ফেলবে ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে আর বেশি কথা না বলে আমরা আগাতে থাকি। তাহলে আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। একটা জিনিস মাথায় রাখবা, তুমি রসায়নে তুমি রসায়নে যতগুলো অধ্যায়ের পরীক্ষা দিচ্ছ, মানে যতগুলো অধ্যায় থাকবে, ফার্স্ট পেপারে 4টা, সেকেন্ড পেপারে 4টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটা? এটা। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, ঠিক আছে। এটা আমাদের কি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, কারণ প্রত্যেকবার দেখবে এখান থেকে 5টা 6টা করে প্রশ্ন দেয়। এই একটা অধ্যায় থেকে কিন্তু 5টা 6টা করে প্রশ্ন দেয়। একটা জিনিস মাথায় রাখবা, এই অধ্যায়টা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের নিজেদের পড়ার জন্য, ঠিক আছে। বেশিরভাগ রিডিং দেখবা, বোঝারও কিছু আছে, সেগুলো আমি ক্লাসে ইনশাল্লাহ বুঝাই দিব। বাদ বাকি জিনিসগুলো কিন্তু তোমাদের রিডিং এর মধ্যেই পড়ে, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝবা। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো প্রথমে একটা জিনিস লেখা আসছে, যদি এটা স্পষ্ট তারপরে দেখাই। যে আমার যে পরাদর্শনীতে মোট মৌল কয়টা রয়েছে তোমার? 118টা, ঠিক আছে, 118টি। এর মধ্যে দেখবে তোমার এস ব্লক, এই এস ব্লক মৌলের সংখ্যা, আমি ক্রমকাল দিয়ে দেখানোর চেষ্টা করি। এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে তোমার 14টি। পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে তোমার কত? 36টি। ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে তোমার 41টি এবং এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে তোমার 27টি। এই এফ ব্লকের সবগুলা মৌলে মনে করো তোমার কি 3 নং গ্রুপে অবস্থিত, 3 নং গ্রুপে রয়েছে, ঠিক আছে। 3 নং গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কারণ এরা সবই তেজস্ক্রিয় প্রায়, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমার সেটটা পড়লা, এস পি ডি ব্লকে কতগুলো করে মৌল আছে জানো? তোমাদের এখান থেকে কিন্তু একটা এমসিকিউ কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, কিন্তু এস ব্লক মৌলগুলো রয়েছে তোমার এস ব্লকে। এস ব্লক কে বলা হয় কি অ্যালকালি, ইংলিশ নাম, বা অ্যালকালাইন। তোমরা বুঝতে পারছো মানে কি ক্ষার ধাতু, বা অ্যালকালাইন আর্থ মানে কি, মানে মাটি। আমাদের কি পৃথিবীতে মাটি থাকে, এই জন্য কি মৃত্তিকা ধাতু আছে, তাহলে কি এস ব্লক মৌলগুলোকে বলা হয় তোমার কি ক্ষার ধাতু এবং মৃত্তিকা ধাতু। যারা গ্রুপ ওয়ানে অবস্থিত তাদেরকে বলা হয় ক্ষার ধাতু, এবং যারা গ্রুপ টু এ অবস্থিত তাদেরকে বলা হয় তোমার কি মৃত্তিকা ধাতু। এতে ইলেকট্রন বিন্যাস যথাক্রমে তোমার NS1 এবং NS2 আছে, ঠিক আছে। যেমন কি তোমার 1s1, 1s1, 1s2, এগুলো আছে তাদের কি ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ তাদের কক্ষপথের শেষে মোট একটা বা দুইটা ইলেকট্রন থাকবে। তারপর পি যারা ব্লক মৌল তাদের পরে রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্ট মানে কি প্রতিনিধিত্বকারী, ঠিক আছে, বা প্রতিরূপী মৌল, ঠিক আছে। অর্থাৎ পি ব্লককে বলা হয় কি আদর্শ অবলিক কি প্রতিরূপী মৌল, ঠিক আছে। আর প্রতিনিধিত্বকারী বলবো না, কারণ আমি তোমাকে বলি এটা হচ্ছে প্রতিরূপী মৌল। কিন্তু তোমার একটা জিনিস মাথায় রাখবা, যে এস ও পি, এই দুইটা ব্লকের মৌলগুলোকে বলা হয় কি প্রতিনিধিত্বকারী, প্রতিনিধিত্বকারী, প্রতিনিধিত্বকারী মৌল, ঠিক আছে। এস ও পি ব্লকের মৌলগুলোকে বলে প্রতিনিধিত্বকারী মৌল। আর প্রতিরূপী বললে তোমরা বলবা কি পি ব্লক মৌল। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত মোটামুটি এই পি ব্লকের অন্তর্ভুক্ত, এবং এখানে মোট মৌল রয়েছে কয়টা? 36টি। এরপর সে ডি ব্লক মৌল, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে হচ্ছে উৎকৃষ্ট ধাতু বলা হয়, ঠিক আছে। তাদের এরা অবস্থান ধাতু, এরা উজ্জ্বল বর্ণ প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এদের অবস্থান, এবং এদের শেষ কক্ষপথ ইলেকট্রন N-1, ডি এবং এন স্টার কি মনে করে যে 3s, সরি দুঃখিত, 3D এবং 4s, মনে করো 4s, এই দুইটা মিলে মনে করো ডি ব্লক মৌল, ঠিক আছে। অর্থাৎ এস এর ইলেকট্রন এবং ডি এর ইলেকট্রন কাউন্ট করতে হবে। আর তোমাদের পি এরটা দেখাবে, পি এর তো জানোই তোমরা কি NS2, NS2, আর হচ্ছে NP6, অর্থাৎ কি যখন পি ব্লক হিসাব করবে তখন এস এবং পি একসাথে হিসাব করতে হবে। আর ডি ব্লক হিসাব করার সাথে ডি এবং এস একসাথে হিসাব করতে হবে, ঠিক আছে। আর এফ এরটা তোমাদের এত বড় না জানলেও চলবে, সেটা মনে রাখো, এটা আন্ত অবস্থান ধাতু, এখানে হচ্ছে উৎকৃষ্ট ধাতু না। এখানে একটা মনে রাখবে তোমরা, এটা এটা হচ্ছে এই ডি ব্লকটা হচ্ছে কি অবস্থান্তর ধাতু, ঠিক আছে, অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতু, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, নিচের দিকে লেখা আছে দীর্ঘাকার পর্দা সারণীর পর্দা সারণী আধুনিক জনক, অর্থাৎ দীর্ঘাকার পর্দা সারণীর জনক এবং পর্দা সারণীর আধুনিক জনক কাকে বলা হয়? বোরকে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখো তোমরা, বোরকে বলা হয় দীর্ঘাকার পর্দা সারণীর জনক বা পর্দা সারণীর আধুনিক জনক। এটা প্রশ্ন দিলে আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট চলে যাই, কি দিয়ে আছে দেখো, এস ব্লক মৌল। বাকি এস ব্লক মৌল সম্পর্কে আমরা মোটামুটি জানছি কতটা, তাদের শেষ কক্ষপথে কেমন থাকে, এবং এস ব্লক মৌলের আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এখানে জানার জন্য আর কি এস ব্লক মৌল সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি জানবো, ঠিক আছে। তো চলো এস ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো জানি।
আমরা বলছি কি এস ব্লক মৌল সমূহ হচ্ছে কি গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর মৌল, ঠিক আছে, অর্থাৎ ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে। এখন মনে করো এস ব্লক মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে তোমার এক নম্বরে আমি হালকা কিছুটা আসছি যে নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, ঠিক আছে, স্ফুটনাঙ্ক, ঠিক আছে, আচ্ছা মানলাম। পরবর্তী পয়েন্টটা দেখো, তোমরা এখানে বলবা নিম্ন গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে তুমি একটা জিনিস দেখতে পারো, যেমন কি গ্রুপ ওয়ান এর মনে কি লিথিয়াম, তাই না? লিথিয়ামের গলনাঙ্ক কত? 180 ডিগ্রি সেন্টিগ্রেড, 180 ডিগ্রি সেন্টিগ্রেড আছে কি গলনাঙ্ক, তাই না? আচ্ছা, তারপরে মনে করো সিজিএম এর গলনাঙ্ক হচ্ছে কত? সিজিএম এর গলনাঙ্ক হচ্ছে তোমার কত? মাত্র 28.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সম্ভবত 28.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে কি গলনাঙ্ক। সেজন্য বলা হচ্ছে কি এরা নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে। এরপরে দেখো তোমার আহ আহ এরা নরম এবং নমনীয়। এরা যেহেতু নরম, এরা নরম, ঠিক আছে, নরম। যেহেতু এরা নরম, তাহলে কি এদেরকে ছুরি দিয়ে কাটা যাবে, তাই না? যেহেতু এরা নরম, তাহলে কি ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়, এদের কাটা যায়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, ঠিক আছে। আচ্ছা, যেমন কি এই ছুরি দিয়ে কাটা যেরকম একটা ধাতুর নাম হচ্ছে তোমার কি সোডিয়াম, সোডিয়ামকে আমরা ছুরি দিয়ে কাটতে পারি। এরা কিন্তু খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ইলেকট্রন ত্যাগ করে কি NS1 গঠন করে। তো এটা তোমাদের জানা লাগবে না। এদের কি বিজোড় ইলেকট্রন না থাকায়, ঠিক আছে, অর্থাৎ কি ক্যাটায়ন সমূহ, এদের ক্যাটায়নে, অর্থাৎ কি এস ব্লক মৌলের ক্যাটায়নে বিজোড় ইলেকট্রন না থাকায়, বিজোড় ইলেকট্রন না থাকায়, না থাকায় ডায়াম্যাগনেটিক। এরা কি বলা হয় তোমার কি ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে না, ঠিক আছে, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এটা গেল। এরা এরপরে মনে রাখবো এরা তীব্র তড়িৎ ধনাত্মক, ঠিক আছে, এরা হচ্ছে তোমার কি তীব্র তড়িৎ ধনাত্মক। বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই খাতায় কিন্তু লিখে দিবা, এরা তীব্র তড়িৎ ধনাত্মক, কারণ অনেক বৈশিষ্ট্য দিয়ে আছে, তোমাদের সবকিছু কিন্তু লাগবে না। এরা তীব্র কি তড়িৎ ধনাত্মক। আচ্ছা, তার পরবর্তী তোমরা যদি দেখো এরা তীব্র তড়িৎ ধনাত্মক গেল, এরা তীব্র বিজারক রূপে কি কাজ করে, তীব্র বিজারক, ঠিক আছে, এরা কি তীব্র বিজারক। এখন তোমরা কি বিজারক মানে কি জারণ, বিজারক মানে হচ্ছে তোমার কি জারণ ঘটে। জারণ ঘটে মানে কি ইলেকট্রন ত্যাগ করে, তাই না? ইলেকট্রন ত্যাগ করে। কিভাবে ইলেকট্রন ত্যাগ করে? মনে করো গ্রুপ ওয়ান এর একটা ধাতু কি তোমার হাইড্রোজেন, হ্যাঁ, এই সহজেই কিন্তু একটা ইলেকট্রন এভাবে ত্যাগ করে কি হাইড্রোজেন প্লাস হতে পারে। এই জন্য কি আর সহজেই এই হাইড্রোজেন যত সহজে একটা ইলেকট্রন ত্যাগ করবে, যত বড় পর্যায়ে বা যত বেশি মানে এই সংখ্যা হবে পারমাণবিক সংখ্যা, তখন কি তারা অত সহজে ইলেকট্রন ত্যাগ করবে? পারবে না। এবং এরা যেহেতু খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হচ্ছে, এই জন্য যে বলা হচ্ছে কি তীব্র তড়িৎ ধনাত্মক, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন মনে করো একটা জিনিস মনে করবা, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত সবাই বুনসেন শিখায় বর্ণ প্রদান করে। বুনসেন শিখায়, বুনসেন শিখায়, অর্থাৎ এরা ব্যতীত সবাই তোমার কি শিখায় কি বর্ণ প্রদর্শন করে, কিন্তু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম করে না। কিসের জন্য? এদের আকার ছোট তাই, ঠিক আছে, বা এদের আকারের কারণে বর্ণ প্রদান করে। আচ্ছা, আরেকটা টপিক তুমি লিখবা, একটা হচ্ছে তোমরা কি লিথিয়াম ও বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের সবাই আয়নিক যৌগ গঠন করে। তাহলে তোমার কি লিথিয়াম ও বেরিলিয়াম ব্যতীত, ও বেরিলিয়াম ব্যতীত সবাই আয়নিক যৌগ গঠন করে, সবাই আয়নিক যৌগ গঠন করে, আয়নিক যৌগ গঠন করে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার এরাও করে, যেমন কি বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে। কিন্তু তোমরা এইটা মাথায় রাখবা, ঠিক আছে, ওই ব্যতিক্রমটা মাথায় রাখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে গেল, এখন আমরা জানি তো এস ব্লক মানে কি তোমার, এস ব্লক মানে তো হচ্ছে তোমার কি গ্রুপ, তোমার কি গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর মতো না? এখন দেখো এস ব্লক মানে হচ্ছে তোমার কি এস ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত কি গ্রুপ ওয়ান, তাই না? এখন গ্রুপ ওয়ান, দুঃখিত, গ্রুপ ওয়ান তুমি কিভাবে নির্ণয় করো? গ্রুপ ওয়ান নির্ণয় করার একটা ছন্দ আছে, ঠিক আছে, সেই ছন্দটা আমি তোমাদের বলছি। হালি নাকে রুবি সাজাবে ফ্রান্সে, সাজাবে ফ্রান্সে, অর্থাৎ
হালিনাকে রুবি ফ্রান্সে নিয়ে যেয়ে সাজায় আনবে, ঠিক আছে। সেখান থেকে হালি, এইচ তে কি হাইড্রোজেন, লিতে কি লিথিয়াম, এনএতে কি তোমার সোডিয়াম, কে তে কি পটাশিয়াম, রুবিতে কি রুবিডিয়াম, সাদাতে কি সিজিয়াম, ফ্রান্সে কি ফ্রান্সিয়াম। এটা হচ্ছে তোমার গ্রুপ ওয়ান এর অন্তর্ভুক্ত মৌল এবং এরা সবাই এস ব্লক। এবং আরেকটা যদি আমরা চিন্তা করি, গ্রুপ টু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে যারা মৃৎখাত ধাতু, তাই না, আমরা একটু আগে পড়লাম। এবং গ্রুপ টু এর গুলো তাহলে কি হবে দেখো, গ্রুপ টু এর গুলো তাহলে এরকম হবে কি, বিরিয়ানি, এটা তোমরা সবাই জানো, মোগলাই, কাবাব। এই বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। অর্থাৎ আমাদের সামনে থেকে সরিয়ে একটা বাটিতে রাখতে বলছে, সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো, ঠিক আছে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানিতে কি বেরিলিয়াম, ঠিক আছে। মোগলাইতে তোমার ম্যাগনেসিয়াম। কাবাবতে কি সিএতে কাবাব, ক্যালসিয়াম। সরিয়ে স্ট্রনসিয়াম। বাটিতে কি হবে বেরিয়াম, এটা হচ্ছে কি বেরিলিয়াম, এটা হচ্ছে কিন্তু বেরিয়াম, উল্টা পাল্টা করবে না। রাখো, তাহলে এটা কি হবে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তোমরা এই আপাতত এই পাঁচটায় মনে রাখবা, তোমাদের আর এই কয়েকটা আর কি মনে রাখা লাগবে না, ঠিক আছে। মানে এতটা আর কি লাগে না। তারপরে যদি মনে করো যে পড়াশোনা রেডিয়াম, আমি বলে দিলাম মনে করো বাড়িতে রাখো রেডিয়াম, সমস্যা নেই। তো এই হচ্ছে তোমার এস ব্লকের অন্তর্ভুক্ত যা যা ছিল সবকিছু আমি তোমাদের করাই দিলাম, ঠিক আছে। তোমরা অবশ্যই নোট করবে এবং সেই নোটে জমা দিবে আজকে। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলো, তাহলে চলে যাই আমরা। আচ্ছা, দুঃখিত। এবার আসি পি ব্লক মৌল, ঠিক আছে। পি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো এবং সেই সাথে আমরা জানবো কিছু কথা, ঠিক আছে। তো চলো পি ব্লক মৌল আমরা শুরু করি। প্রথম কথা, এই পি ব্লক মৌলের সংখ্যা কতটি আমরা পড়ছিলাম কি 36টি না, পি ব্লক মৌলের সংখ্যা 36টি। আচ্ছা, আচ্ছা, এই পি ব্লক মৌলে বিভিন্ন রকম জিনিস রয়েছে, বুঝছো। এই পি ব্লক মৌলে যে বিভিন্ন রকম জিনিস রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম বৈশিষ্ট্যের জিনিস রয়েছে। তো চলো আমরা দেখি। যদি আমরা এখানে দেখি, প্রথমে কি এর মধ্যে কি ধাতু, অপধাতু, মেটাল সবই রয়েছে। ধাতু রয়েছে, অপধাতু, অপধাতু, আবার মনে করে মেটালয়েড ও মেটালয়েড। মেটালের যে জিনিসগুলো রয়েছে সেগুলো সব বিদ্যমান, ঠিক আছে। মেটালয়েড বিদ্যমান, বিদ্যমান, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, যদি আমরা পরবর্তী বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে যাই, এখানে আর কি হবে, এখানে তোমার রয়েছে তোমার কি এই ধাতু রয়েছে কয়টা জানো, এখানে ধাতু রয়েছে তোমার মোটামুটি আট, আটটি ধাতু এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। অপধাতু রয়েছে তোমার কি ছয়টি। আগে সাতটি ছিল, এখন বিসমাথকে অপধাতু থেকে বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে। সেটা আমি তোমাদের দেখাই দিব অবশ্যই। এবং পি ব্লক, পি ব্লকে যে ধাতুর সংখ্যা কম, এই জন্য এরা কি বেশিরভাগই কি তড়িৎ ঋণাত্মক। এর আগে আমরা দেখলাম কি এস ব্লক তড়িৎ ধনাত্মক এবং এরা কি তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে। এরা কি তড়িৎ ঋণাত্মক। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে কি এরা বিদ্যুৎ কুপরিবাহী। বিদ্যুৎ কুপরিবাহী, যেহেতু ধাতু শুধু বিদ্যুৎ পরিবহন করে, বাকি তো অন্যগুলো বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে না। তাহলে কি বিদ্যুৎ কুপরিবাহী হবে, ঠিক আছে, কুপরিবাহী। এবং সেটা কারা হবে তোমার, কুপরিবাহী, বিদ্যুৎ পরিবাহী কারা, ধাতু ও গ্রাফাইট ব্যতীত, ধাতু ও গ্রাফাইট, ধাতু ও তোমার কি গ্রাফাইট ব্যতীত, ধাতু ও গ্রাফাইট কি ব্যতীত যারা আছে তারা সবাই কি বিদ্যুৎ তারা বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে দেখবা এই পি ব্লকের যখন তোমার বাম থেকে ডানের দিকে যতই যাওয়া যাবে, সেক্ষেত্রে তোমাদের একটা কাজ হয়, সেটা হচ্ছে তোমার বাম থেকে ডানের দিকে গেলে তোমার কি বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়, ঠিক আছে। বিজারণ ক্ষমতা হ্রাস পায়, বিজারণ ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে। বিজারণ ক্ষমতা হ্রাস পায়, মৌল সমূহের হ্রাস পায়। বিজারণ ক্ষমতা হ্রাস পাওয়া মানে কি, জারণ ক্ষমতা বৃদ্ধি পায় না, সেটা আমি তাহলে আমাদের লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, এরা পরিবর্তনশীল, এরা পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখায়। পরিবর্তনশীল জারণ অবস্থা, জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখায়। জারণ অবস্থা, অবস্থা বিভিন্ন যৌগে দেখায়, বিভিন্ন যৌগে দেখায়, বিভিন্ন যৌগে দেখায়। আচ্ছা, আমরা বৈশিষ্ট্য ছাড়ি, বৈশিষ্ট্যগুলো আমরা পরবর্তী পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। তো চলো এখান থেকে আমরা আর কিছু জানার চেষ্টা করি। দেখো,
এইখানে তোমার মোটামুটি অন্তর্ভুক্ত কি কি গ্রুপ আছে জানো? এখানে তোমার মোটামুটি অন্তর্ভুক্ত রয়েছে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17। ঠিক আছে, এগুলো রয়েছে তোমার কি অন্তর্ভুক্ত রয়েছে এর আন্ডারে। ঠিক আছে, গ্রুপ 13, 14, 15, 16 এবং কি 17 অন্তর্ভুক্ত রয়েছে কিসের জন্য? এদের। এবং ইভেন গ্রুপ 18টাও অন্তর্ভুক্ত রয়েছে কিসের? এই যে 5টা 6টা গ্রুপ রয়েছে সবগুলাই কি পি ব্লকের অন্তর্ভুক্ত। ঠিক আছে, সবগুলাই কি পি ব্লকের অন্তর্ভুক্ত। এখন দেখো, এর মধ্যে আমি তোমাদের 2টা 3টা স্পেসিফিক শিখাবো। সেটা হচ্ছে তোমার দেখো গ্রুপ 15। ঠিক আছে, গ্রুপ 15তে বলা হয় কি, গ্রুপ 15কে বলা হচ্ছে তোমার কি নিক্টোজেন। এদেরকে বলা হচ্ছে তোমার কি নিক্টোজেন। ঠিক আছে, নিক্টোজেন। এখানে যেসব মৌলগুলো রয়েছে তাদেরকে সবাইকে নিক্টোজেন বলা হয়। নিক্টোজেন মানে হচ্ছে কি তোমার জানো? নিক্টোজেন মানে হচ্ছে তোমার শ্বাসরোধকারী। ঠিক আছে, রোধকারী, শ্বাসরোধকারী বলা হয়। এখন তাহলে গ্রুপ 15 অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের নামগুলা কি? তাদের নামগুলো চলো আমরা দেখার চেষ্টা করি, নামগুলা কি। আমাদের যে ছন্দ এখানে দিবা সেটা হচ্ছে, আমরা একটা নতুন ছন্দ, সেটা হচ্ছে নানির পোলা। নানির পোলা কি হয়? আমাদের নানির ছেলে তো আমাদের মামা হয়, তাই না? তাহলে নানির পোলা আসলাম সাব্বির বিলাল। আসলাম সাব্বির বিলাল। ঠিক আছে, আচ্ছা। এইটা হচ্ছে তোমার কি গ্রুপ 15 অন্তর্ভুক্ত। নানির মানে কি হবে তোমার? নাইট্রোজেন। পোলা, পিতে কি ফসফরাস। আসলাম আর্সেনিক। সাব্বির, এটা তোমার কি স্টিবিয়াম। ঠিক আছে, বিলাল তাহলে কি হবে? নানির পোলা আসলাম সাব্বির বিলাল, এখানে বিআই। নানির পোলা তাহলে কি হলো? আসলাম সাব্বির বিলাল, তাই না? নানির পোলা আসলাম সাব্বির বিলাল। তো এটা দেখে কি আমরা কি বুঝতে পারছি? এখানে কি গ্রুপ 15 কি এরা নিক্টোজেন, এরা শ্বাসরোধ করে আর আমাদের শ্বাস নিতে মানে কি সমস্যা করে। এবং এখানকার মৌলগুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম এবং বিসফা। ঠিক আছে, এখানে আরেকটা গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে, আমরা বলছিলাম এই গ্রুপটা হচ্ছে কি দেখো, গ্রুপ 16। আমরা গ্রুপ 16 সম্পর্কে এখন জানবো। গ্রুপ 16 হচ্ছে তোমার কি নিক্টোজেন না, এদেরকে বলা হচ্ছে স্যালকোজেন। ঠিক আছে, এদেরকে বলা হয় কি স্যালকোজেন। স্যালকোজেন মানে কি জানো? আকরিক উৎপন্নকারী। ঠিক আছে, আকরিক উৎপন্নকারী, আকরিক উৎপন্নকারী। ঠিক আছে, আকরিক উৎপন্নকারী, আকরিক উৎপন্নকারী। ঠিক আছে, এখন এই আকরিক উৎপন্নকারী যারা আছে এখানে, আকরিক আকরিক উৎপন্নকারী কে কে হতে পারে? ছন্দ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, চলো। এখানে লিখবা, ও স্যার, স্যারকে তুমি ডাকছো ও স্যার, ছেলেটি পচা। অর্থাৎ মনে করো তোমাদের ক্লাসে একটা নতুন ছেলে পড়তে এসে তুমি ছেলেটিকে পচা বলে ডাকছো। ও স্যার, ছেলেটি পচা। এখন এখানে ওতে কি হবে মনে করো? ওতে হবে তোমার অক্সিজেন। এস তে কি হবে? সালফার। ছেলেটিকে সেলেনিয়াম। টিতে কি? টেলুরিয়াম। ওতে কি? পোলোনিয়াম। ঠিক আছে, ও স্যার, ছেলেটি পচা। এটা হচ্ছে তোমার কি স্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। এখানে তোমাদের গ্রুপ 17 সম্পর্কেও জানতে হবে। ঠিক আছে, গ্রুপ 17 সম্পর্কে কি জানতে হবে? গ্রুপ 17, গ্রুপ 17কে বলা হয় কি তোমার হ্যালোজেন। তোমরা নিজেরাও জানো গ্রুপ 17কে বলা হচ্ছে তোমার কি হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেন। আচ্ছা, গ্রুপ 17 হচ্ছে তোমাদের হ্যালোজেন। এখন এই হ্যালোজেন গুলো তোমরা কিভাবে বের করবা? হ্যালোজেনটা তোমরা এভাবে বের করবা যে ফোকলা বুড়ো আবার আইছে। ঠিক আছে, আমি সেটা লিখে দিচ্ছি তোমার। ফোকলা বুড়ো, ফোকলা বুড়ো আবার আইছে। বুড়ো আবার আইছে না দিয়ে তোমরা আইছে আবার, ফোকলা ফোকলা বুড়ো আইছে আবার, মানে কি ফোকলা বুড়ো বারবার আসতেছে। ঠিক আছে, তো এখানে তোমার মনে রাখবা ফোকলা, এটা হচ্ছে কি ফ্লোরিন। সিএল আছে না? ফোকলা, এফ এ কি ফোকলা, ফোকলা থেকে কি ফ্লোরিন ক্লোরিন। বুড়ো, বুড়োতে কি আছে তোমার কি ব্রোমিন। আইসে, আইতে কি আয়োডিন। আবার এটা গেছে কি অ্যাস্টেটিন। ঠিক আছে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টেটিন, এটা হচ্ছে তোমার কি হ্যালোজেন। এবার আমরা পড়বো এখান থেকে তোমার কি গ্রুপ 18। ঠিক আছে, গ্রুপ 18 পড়ার চেষ্টা করবো। দেখো গ্রুপ 18 এটা হচ্ছে তোমার কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, তাই না? আচ্ছা, গ্রুপ 18 হচ্ছে তোমাদের কি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস দ্বারা, নিষ্ক্রিয় গ্যাস। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আমরা কি ছন্দ ইউজ করবো দেখো, হেনা আর করিম। হেনা আর করিম যাবে
রমনা, ঠিক আছে। হেনা আর করিম যাবে কি রমনা। হেতে কি হেলিনিয়াম, হিলিয়াম। এনতে কি নিয়ন। আরতে কি আর্গন। করিমতে ক্রিপ্টন, যাবে জেনন। এটা কি হবে তোমার কি রেডন, ঠিক আছে। তাহলে হেনা আর করিম যাবে রমনা। তাহলে দেখো আমাদের পি ব্লক মৌল এবং পি ব্লকের অন্তর্ভুক্ত 15, 16, 17, 18 সবগুলোর নাম কিভাবে আমরা জানলাম এবং এদের কি বলা হয় সেটাও আমরা জানলাম, ঠিক আছে। এখন চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ডি ব্লক, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কিছু আছে, কত কি পড়বা তোমরা ডি ব্লক থেকে আসলে। ওই অধ্যায়ের বেশিরভাগই তোমার ডি ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা তোমাদের বলা হয়নি, সোডিয়াম ধাতুকে তোমার কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। এটা তো আমি তোমাদের দেখানো উচিত ছিল। তোমার হচ্ছে সোডিয়াম যে ধাতু আছে না, সোডিয়াম ধাতু, এই যে সোডিয়াম, একে হচ্ছে তোমার কেরোসিনে সংরক্ষণ করা হয়, মনে রাখবা। সোডিয়াম ধাতুকে কেরোসিনে সংরক্ষণ করা হয়, কেরোসিনে সংরক্ষণ করা হয়, কেরোসিনে সংরক্ষণ করা হয়। এটা আমাদের লেখা উচিত ছিল, লেখা হয়নি আর কি। যাই হোক, চলো আমরা পরবর্তীতে দেখতে থাকি যে ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেগুলো আর কি দেখবো, ঠিক আছে। তো চলো ডি ব্লক মৌলের মধ্যে আমরা কি কি দেখতে পাই। ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে বলবো কি ডি ব্লকে মোট মৌল রয়েছে কয়টা তোমার 41টা, তাই না? আচ্ছা, চলো এখানে ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখার চেষ্টা করি একটা একটা করে। বৈশিষ্ট্য, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বরে যদি আমরা বলি এরা কি ভারী ধাতু, তাই না? এরা ভারী ধাতু, যেগুলো ধাতু আছে সেগুলো কি ভারী ধাতু। ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি, যেহেতু ভারী অর্থাৎ কি ঘনত্ব তো অবশ্যই বেশি হবে। এবং ঘনত্ব বেশি হয় এর মধ্যে তোমার কি ঘনত্ব বেশির মধ্যে কি স্ক্যান্ডিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি। স্ক্যান্ডিয়ামের ঘনত্ব কত জানো তোমরা? স্ক্যান্ডিয়ামের ঘনত্ব সবচেয়ে কম এবং তোমার কি ইরিডিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে। স্ক্যান্ডিয়ামের ঘনত্ব কি সবচেয়ে কম, সবচেয়ে কম, ও ইরিডিয়ামের ঘনত্ব তোমার কি সবচেয়ে বেশি, সব সবচেয়ে বেশি, ঠিক আছে। এটা তোমরা তুলে নিবা। তাহলে এরা ভারী ধাতু এবং ঘনত্ব বেশি, এর মধ্যে কি স্ক্যান্ডিয়ামের কি সবচেয়ে কম ডেভেলপের মধ্যে, এবং ইরিডিয়ামের ঘনত্ব কি সবচেয়ে বেশি। এই যে স্ক্যান্ডিয়ামের যে ঘনত্ব রয়েছে না, স্ক্যান্ডিয়ামের সেই ঘনত্ব হচ্ছে তোমার 3.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে, 3.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর ইরিডিয়াম আছে না, এই ইরিডিয়ামের ঘনত্ব হচ্ছে তোমার 22.61 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 22.61 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, অসমিয়ামের ঘনত্ব হচ্ছে তোমার, অসমিয়াম, এখান থেকে তোমাদের একটা জিনিস মনে রাখবে সেটা হচ্ছে অসমিয়ামের ঘনত্ব, ঠিক আছে। এখান থেকে দুটোর মধ্যে মনে রাখবা, অসমিয়াম, অসমিয়ামের ঘনত্ব হচ্ছে তোমার কত 22.59 কেজি পার, সরি, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা তাহলে কি, এখানে একটা জিনিস দেখো যে প্রথম যে সর্বোচ্চ মানে অর্থাৎ কি সর্বোচ্চ ভারী ধাতু হচ্ছে তোমার কোনটা ইরিডিয়াম, যার ঘনত্ব কিন্তু 22.61। তার দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমার কি অসমিয়াম, ঠিক আছে। এটা পদার্থ সাধারণত বিদ্যমান রয়েছে। এখন চলো পরবর্তী বৈশিষ্ট্যের মধ্যে যাই আমরা। বৈশিষ্ট্যের মধ্যে থেকে কিন্তু অনেক কিছু তথ্য আমরা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আহ উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এরা কি উচ্চ গলনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, আমি শর্টকাটে লিখছি, তোমরা বুঝে নিবা আশা করি, স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এরা কি তাহলে যেহেতু ভারী ধাতু তাহলে কি এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এদের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি গ্রেটার দেন এস ব্লক বাট লেস দেন পি ব্লক। পি ব্লক যেহেতু এরা কি তোমার 3 থেকে 12 গ্রুপের মধ্যে, অর্থাৎ কি 1, 2 এর সাথে 1, 2 নং গ্রুপ কারা এস ব্লক, 1, 2 গ্রুপের সাথে বেশি, এবং
পি ব্লকের মধ্যে কত, 13 থেকে 18 আছে না, এর থেকে কম, কারণ কি ডি ব্লকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 3 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরা কি তোমার ফেরোম্যাগনেটিক, ঠিক আছে, এরা তো তোমার কি মেইনলি ফেরোম্যাগনেটিক, 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 ম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক তো, ফেরোম্যাগনেটিক মানে অতিরিক্ত চুম্বক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে। এরা তোমার কি অবস্থান্তর মৌল, এরা তোমাদের আমি বলছি এটাকে, এরা কি অবস্থান্তর মৌল, অবস্থান্তর, অবস্থান্তর মৌল ও সংকর, এটা অবস্থান্তর মৌল, এরা অবস্থান্তর মৌল এবং এরা কি সংকর মৌল বলতে পারো, ঠিক আছে, এরা সংকর মিশ্রণ তৈরি করে, এটা তোমরা বলতে পারো, সমস্যা নেই। এরা ফেরোম্যাগনেটিক এবং এদের সাথে এরা কি প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। প্যারাম্যাগনেটিক মানে কি, এরা চুম্বক দ্বারা প্রদর্শন করে, আর ফেরোম্যাগনেটিক মানে অতিরিক্ত চুম্বক দ্বারা প্রদর্শন করে, দুইটাই আছে, প্যারাম্যাগনেটিক কারা এবং ফেরোম্যাগনেটিক কারা, এটা তোমরা তোমাদের আমি ডিটেলসে এর পরের স্লাইডে ব্যাখ্যা করবো, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই, ঠিক আছে। আচ্ছা, দেখ, অবস্থান্তর মৌল সমূহ বলতে কি বোঝায়, ঠিক আছে। এখন দেখো যাদের ইলেকট্রন বিন্যাসে, এখানে লেখা আছে কি, দেখো যাদের ইলেকট্রন বিন্যাসে D1 থেকে D9 থাকে, ঠিক আছে, যাদের ইলেকট্রন বিন্যাসে কি থাকে, D1 থেকে D9 থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ 3D1 থেকে মনে করো 3D9 এর মধ্যে থাকবে তারা, কিন্তু যারা 3D হচ্ছে কি তোমার পূর্ণ থাকবে, অর্থাৎ যারা 3D10 থাকবে, তারা কিন্তু অবস্থান্তর মৌল হবে না, ঠিক আছে। অবস্থানের মৌলের তোমার কিছু বৈশিষ্ট্য থাকে অবশ্যই, ঠিক আছে, অবস্থানের মৌলের কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো আমরা তোমাদের পরবর্তীতে পড়াবো। আচ্ছা, তার আগে তোমরা দেখো এখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে, অবস্থান্তর মৌল সমূহ কোন কোন আয়ন গঠন করতে পারে এবং তাদের বর্ণ কেমন হবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো চলো আমরা এই অবস্থান্তর মৌল সমূহের বর্ণ এবং আয়নগুলা দেখার চেষ্টা করি, যদি এটা তোমাদের নিজেদের পড়া, ততটুকু তোমরা নিজেরা পড়তে পারবে, তত আমার জন্য ভালো। আর অবস্থান্ত যে মৌলসমূহ আছে এর বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের হচ্ছে বলে দিব, কারণ অবস্থান্ত মৌলসমূহ যেমন কি রঙিন যৌগ গঠন করে, অবস্থান্তর মৌলসমূহ কি পরিবর্তনশীল ধ্রুবতা প্রদর্শন করে, অবস্থান্তর মৌলসমূহ কি প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, এগুলো তোমাদের তো বলছি, কারণ কি এটা প্রত্যেকেই কি তোমার ডি ব্লক মৌল, ঠিক আছে, আর ডি ব্লক মৌল সময়ের ক্ষেত্রে এই কাজগুলা করে, ঠিক আছে। তো অবস্থান্তর মৌলসমূহের বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এখন দেখো অবস্থান্তর মৌলসমূহ আয়ন পরিবর্তন করে, স্ক্যান্ডিয়াম 3+, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়, তোমার আর্গন এর ইলেকট্রন বিন্যাস লাভ করে, ঠিক আছে। আর স্ক্যান্ডিয়ামের 21, আর তিনটা যদি বাদ দাও তাহলে কত হচ্ছে, 18, 18 যদি হয় তাহলে কত হচ্ছে তোমার স্ক্যান্ডিয়াম, তাহলে এদের কি কোনো বিজোড় ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন কত, নাই, যেহেতু নাই তাই এরা কি বর্ণহীন, ঠিক আছে। টাইটানিয়াম 3+, এরা কিন্তু আবার বর্ণ গঠন করে, ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম 4+, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো করে। আবার দেখো কপার, জিঙ্ক, জিঙ্কের শেষ কক্ষপথে কত রয়েছে, 30টা ইলেকট্রন টোটাল জিঙ্কের, তাই না। এখন আর্গন মানে কত তোমার 18, তারপরে মনে করো কত 3D, কত দিব আমরা, জিঙ্ক 2+ মানে কত, জিঙ্ক 2+ মানে তোমার হচ্ছে 10, 3D10 পূর্ণ আছে, কারণ কি এখানে 28টি ইলেকট্রন রয়েছে, এখানে 28টি ইলেকট্রন, অর্থাৎ এখানে যে তোমার কি ডি অরবিটাল পূর্ণ আছে, তাই এটা কি বর্ণহীন। বাকি বর্ণগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নিবে, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসে। এবং এরা যে 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 তোমার কি অধক্ষেপ গ্রহণ করে ক্ষারের সাথে যুক্ত হয়ে, যেমন কি ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, এগুলোর যে বর্ণ, এগুলো তোমাদের কিন্তু একটু পড়তে হবে, আমি তো স্লাইডে দিয়েছি তোমার দেখানোর জন্য যে তোমরা যেন পড়ো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি এরা অবস্থান্তর ধাতু সমূহ যেগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রভাবক, তারপর কে কোন বিক্রিয়া করে এবং তাপ কত লাগে, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এইটা, অর্থাৎ কি এটা তোমার কি স্পর্শ পদ্ধতি, এটাকে বলা হচ্ছে তোমার কি বিক্রিয়া হচ্ছে কি স্পর্শ পদ্ধতিতে, স্পর্শ পদ্ধতিতে, পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, সালফিউরিক অ্যাসিড উৎপাদন, সালফিউরিক অ্যাসিড উৎপাদন, নামগুলা দেওয়া থাকলে সবচেয়ে বেশি ভালো হতো, ঠিক আছে। এই 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন, মনে রাখবা। এটা হচ্ছে কি অ্যামোনিয়া উৎপাদন, হেবার বস পদ্ধতিতে, ঠিক আছে, এটা কি তোমার হেবার বস পদ্ধতি, হেবার বস পদ্ধতি এখন উৎপাদন, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা পুরোটাই পড়বা, জাস্ট বিক্রিয়া তোমরা দেখা লাগলে এই দুইটা জাস্ট দেখে নিবা ভালো মতো করে। আর এটা তুমি এটা তোমরা পড়বা, ঠিক আছে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপাদন থেকে, নাইট্রিক অ্যাসিড থেকে তোমার এখানে কি নাইট্রিক অক্সাইড দিচ্ছে এখানে যদিও। আচ্ছা, এটা তোমরা দেখবা, এটা সম্ভবত কি অসওয়াল্ড পদ্ধতি, ঠিক আছে, অসওয়াল্ড পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি।
তোমরা এই তিনটা জিনিস কিন্তু দেখে রাখবো ভালো মতো, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো দেখো না দেখো, এই যে এই তিনটা বললাম, এই তিনটা দেখতে হবে। নিকেল চূর্ণ ইউজ করা হয়, এটা মনে রাখো just, ঠিক আছে? যে কোনো বিক্রিয়াতে তোমার এটা তোমার কি অ্যালকেন উৎপন্ন করতে নিকেল চূর্ণ ব্যবহার করা হয়। এটা তোমরা আশা করি আগে থেকে তো পারো। এখন দেখো চৌম্বক ধর্ম। ডি ব্লক মৌল কিন্তু চলছে, ঠিক আছে? এফ ব্লক কিন্তু এখনো আসেনি। ডি ব্লক মৌলের মধ্যে চৌম্বক ধর্মগুলো আছে। আচ্ছা, তুমি এমনি নর্মালি চৌম্বক ধর্ম যদি ধরো, চৌম্বক ধর্ম তিন প্রকার, তাই না? এটাকে তোমরা তিন ভাগে ভাগ করতে পারো না? আচ্ছা, চলো আমরা দেখি চৌম্বক ধর্ম তিন প্রকার কি হতে পারে। এখান থেকে তুমি একটা এইভাবে দাও। আচ্ছা, আচ্ছা, এখন চৌম্বক ধর্মগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করি, ঠিক আছে? চৌম্বক ধর্মগুলো আমরা কিন্তু দেখার চেষ্টা করি। চৌম্বক ধর্মগুলো আমাদের রয়েছে তোমার কি তিনটা ধাপ আমরা বললাম কি, তোমার প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। প্রথমে আসি কি ডায়াম্যাগনেটিক, ঠিক আছে? ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। তারপরে হচ্ছে তোমার কি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। তারপরে হচ্ছে তোমার কি ফেরোম্যাগনেটিক, ঠিক আছে? ফেরোম্যাগনেটিক। আচ্ছা দেখো, তোমাদের যদি আমরা এগুলা দেখাই, ডায়াম্যাগনেটিক কারা? শেষ কক্ষপথে যে বিজোড় ইলেকট্রন নাই, শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন নাই। বিজোড় ইলেকট্রন যাদের নাই তারা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। এবং এরা কি করে? চৌম্বক ধর্ম প্রদর্শন করে না। চুম্বক ধর্ম প্রদর্শন করে না। চুম্বক ধর্ম প্রদর্শন করে না, তাই না? আচ্ছা, প্যারাম্যাগনেটিক, এদের শেষ কক্ষপথে কি আছে? দুঃখিত, বিজোড় ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে, ঠিক আছে? আছে। এবং এরা কি করে দেখো, তোমাদের আমি দেখাই। এরা হালকা চুম্বক ধর্ম প্রদর্শন করে, হ্যাঁ। এরা এরা হালকা হালকা চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, প্রদর্শন করে, ঠিক আছে? আচ্ছা, আর তোমার ফেরোম্যাগনেটিক, এটা হচ্ছে তোমার কি এরা অধিক, এর আগে তো বললাম এরা অধিক চুম্বক ধর্ম প্রদর্শন করে। জাস্ট মনে রাখবা, এরা তিনটাই উদাহরণ আছে, তোমরা জানবা এখানে আপাতত। তাহলে এই তিনটা জানলেই হয়ে যাবে, এরা অধিক চুম্বক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে? আচ্ছা, এখন কি কি এখানকার উদাহরণগুলো তো আমি তোমাদের দিব, এই উদাহরণগুলো পরীক্ষায় দিবে, অন্যগুলো পরীক্ষায় দিবে না। জাস্ট দুইটা জায়গার উদাহরণ মনে রাখবে। এটা হচ্ছে তোমার কি আয়রন, কোবাল্ট, নিকেল। এখান থেকে তারা ফেরোম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, এখান থেকে দিবা জাস্ট স্ক্যান্ডিয়াম 3+। তারপরে তোমার হচ্ছে কি টাইটানিয়াম 4+। টাইটানিয়াম কি 4+। তারপরে তোমার কপার কত? কপার হবে তোমার কত প্লাস? কপার প্লাস, কমা তারপরে কি জিঙ্ক 2+। অর্থাৎ যাদের শেষ কক্ষপথে তোমার কি পূর্ণ ইলেকট্রন আর কি, তোমার হচ্ছে ইলেকট্রনের পরিপূর্ণ রয়েছে, ঠিক আছে? তারাই হচ্ছে তোমার কি এরা প্রদর্শন করে, ঠিক আছে? তো আসলে আমরা সমুদ্র ধর্ম সম্পর্কে যতটুকু জানছি এতটুকুই, এর বেশি আমাদের লাগবে না। আচ্ছা, গণনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা বিষয় তোমাদের আমি বোঝাতে চাইছিলাম, সেই জন্য এটা দেয়া। যদি আমরা এটা খুব বেশি ইফেক্টিভ হবে কিনা আমি জানি না। দেখো, সবসময় এটা মনে রাখবা, এই যে দেখো স্ক্যান্ডিয়াম, তাই না? দেখো এখানে স্ক্যান্ডিয়াম, তাই না? এই স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পারি? স্ক্যান্ডিয়ামে তোমার কি বিজোড় ইলেকট্রন রয়েছে কয়টা? তোমার দেখো এখানে একটা, একটা। টাইটানিয়াম রয়েছে, টাইটানিয়ামের কত বিজোড় ইলেকট্রন রয়েছে তোমার কয়টা? দুইটা। ভ্যানাডিয়ামের বিজোড় ইলেকট্রন কয়টা রয়েছে তোমার? কত? তিনটা। আর ক্রোমিয়ামের কি ইলেকট্রন কত রয়েছে তোমার? কি পাঁচটা, ঠিক আছে? পাঁচটা। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এক, দুই, তিন,
এখানে রয়েছে তোমার কত, পাঁচটা। কিন্তু আমরা পাঁচটা মানে কি জানি, অর্ধপূর্ণ না? অর্ধপূর্ণ, ঠিক আছে, অর্ধপূর্ণ যেহেতু, সেহেতু এরা এখানে একটু কম ইয়া করবে। আচ্ছা, এটা বোঝাচ্ছি তোমাদের। এখানে দেখো, পরবর্তীতে দেখো, যেটা কি আছে তোমার, ম্যাঙ্গানিজ রয়েছে, ঠিক আছে, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের কয়টা রয়েছে তোমার, পাঁচটা, পাঁচটা বিজোড়। সাথে কিন্তু তোমার কি, সরি, এখানে তোমার ছয়টা বিজোড় রয়েছে, ছয়টা বিজোড় রয়েছে, তাহলে কি ছয়টা বিজোড় রয়েছে, কিন্তু ডি কি, ডি তে রয়েছে কত, পাঁচটা। এখানে রয়েছে একটা, অর্থাৎ কি ডি অর্ধপূর্ণ রয়েছে, ডি অর্ধপূর্ণ মানে একটা বজায় রাখছে। এখানে তোমার দেখো ডি তে রয়েছে তোমার কয়টা, পাঁচটা। কিন্তু এখানে দেখো জোড় ইলেকট্রন কিন্তু আসছে। তারপরে দেখো এখানে কোন দুই জোড়া জোড় আছে। তারপরে দেখো জোড় সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবা, বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা, বিজোড় ইলেকট্রন সংখ্যা যখন তোমার কি বাড়লে, বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়লে, তোমার একটা জিনিস মাথায় রাখবা, গলনাঙ্ক, আমি শর্ট করে লিখলাম, ও স্ফুটনাঙ্ক, এই দুইটাই কিন্তু বাড়বে, ঠিক আছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুইটাই বাড়বে বিজোড় ইলেকট্রন সংখ্যা বাড়লে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। কিন্তু ক্রোমিয়ামে কিন্তু তোমার বিজোড় ইলেকট্রন সংখ্যা ছয়টা, কিন্তু এখানে ডি অর্ধপূর্ণ রয়েছে, ডি অর্ধপূর্ণ, সেই জন্য কিন্তু এখানে হালকা কিন্তু কমে যায়, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা একটা গ্রাফ দেখার চেষ্টা করি, চলো, আমরা যে কি আমাদের বইয়ে যে গ্রাফটা দেওয়া আছে, সেই গ্রাফটা যদি আমরা দেখার চেষ্টা করি, সেই গ্রাফটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো। দেখো এই গ্রাফটা যদি আমরা দেখার চেষ্টা করি, আচ্ছা চলো আমরা এই গ্রাফটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। গ্রাফ দেখলে, আচ্ছা গ্রাফটা আমাদের সম্ভবত, গ্রাফটা আমাদের প্রিভিয়াস স্লাইডে ছিল, চলো গ্রাফ একটা ছিল আমাদের, এটা আমাদের দেখা উচিত। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, দেখছি গ্রাফটা কোথায় রয়েছে। এই যে গ্রাফটা একটু পরবর্তী স্লাইডে চলে গেছে। এই গ্রাফে দেখো, স্ক্যান্ডিয়ামের তোমার কত, এখানে পারমাণবিক সংখ্যা 21, কার স্ক্যান্ডিয়ামের না, স্ক্যান্ডিয়ামের কি 1541, কারণ এখানে বিজোড় সংখ্যা ছিল একটা। তারপরে ভ্যানাডিয়ামের কত ছিল, বিজোড় সংখ্যা ছিল তোমার কটা, দুইটা, ঠিক আছে, ভ্যানাডিয়াম। তাহলে তোমার কত হয়েছে, 1668। তারপর ছিল তোমার কি, সরি এটা টাইটেনিয়াম হবে, এবং ভ্যানাডিয়ামের ছিল ছিল তিনটা, এর আরো বেড়েছে 1910। অর্থাৎ কি আস্তে 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 প্রথমে কি তোমার এইভাবে বাড়ছে, ঠিক আছে, দেখো আস্তে আস্তে এইভাবে কিন্তু বাড়লো। ক্রোমিয়াম যেহেতু ডি অরবিটাল, সেটা একটু কমলো। তা ম্যাঙ্গানিজ তোমার যেহেতু ডি অরবিটাল এবং একটা বিজোড় একটা জোড় ছিল, তাই আরো কমলো। তারপরে দেখো আয়রনের ক্ষেত্রে তোমরা যখন দেখবা, আয়রনের ক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস স্লাইড যদি দেখো, দেখো আয়রনের ক্ষেত্রে কি হচ্ছে, যে এখানে, আচ্ছা আয়রনের ক্ষেত্রে দেখো, এই এটা হচ্ছে তোমার আয়রন, ঠিক আছে, আয়রন। এখানে দেখো তোমার দুই জোড়া বিজোড় ইলেকট্রন ছিল, তারপরেও কিন্তু চারটা যেহেতু বিজোড় ইলেকট্রন রয়েছে, সেহেতু এটা হালকা পরিমাণ বাড়ে। তারপর থেকে তোমার আস্তে আস্তে সবগুলা কমবে। এইটাই হচ্ছে এখানকার তোমার মূল বিষয়, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এখানকার মূল বিষয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে যাই আমরা, দেখো। আচ্ছা নেক্সটে যাওয়ার আগে আমাদের গ্রাফটা তোমরা আরেকবার দেখো। এই যে গ্রাফটা ছিল এরকম, ঠিক আছে। তো আমরা যদি এমনি নর্মালি গ্রাফটা করি, তাহলে দেখো কেমন হবে গ্রাফটা। গ্রাফটা যদি আমরা এইভাবে যদি করি, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ভালো মতো গ্রাফটা দেখানোর চেষ্টা করি। আচ্ছা, গ্রাফটা যদি আমরা করি তাহলে দেখবা কেমন হয়। প্রথমে তোমার কি গ্রাফটা, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ঠিক আছে, মনে করো এটা কি তোমার স্ক্যান্ডিয়াম, এটা কি তোমার টাইটেনিয়াম, এটা কি তোমার কি ভ্যানাডিয়াম, এটা আস্তে আস্তে তোমার কি ভ্যানাডিয়াম, এটা আস্তে আস্তে তোমার কি বাড়লো। তারপরে মনে করো বাড়ার পরে হালকা করে একটু কমে যাবে, কিসের জন্য, ক্রোমিয়ামের, যেহেতু এখানে অর্ধপূর্ণ রয়েছে ক্রোমিয়াম। তারপরে ম্যাঙ্গানিজের কি আরো কম, কারণ এখানে একটা জোড় ইলেকট্রন পাই গেছো। কিন্তু আয়রনের ক্ষেত্রে হালকা ওঠে কিসের জন্য তোমার, আয়রনে কি চারটা বিজোড় ইলেকট্রন রয়েছে, দুই জোড়া থাকা সত্ত্বেও ডি এর, মানে তোমার কি ম্যাঙ্গানিজেও কিন্তু তোমার ডি, ম্যাঙ্গানিজেও কিন্তু ডি পূর্ণ থাকে, ঠিক আছে, ডি অর্ধপূর্ণ থাকে, ম্যাঙ্গানিজেও কি ডি অর্ধপূর্ণ থাকে, সেজন্য ম্যাঙ্গানিজ কম হয়ে যায়। কিন্তু আয়রনের ক্ষেত্রে কিন্তু ডি অর্ধপূর্ণ থাকে না, সেজন্য একটু হালকা বাড়ে, তারপর আস্তে আস্তে বাকিগুলো যেগুলো আছে সেভাবে কমবে। এইটা হচ্ছে তোমাদের এখানকার নিয়ম ইলেকট্রনের। তোমাদের কিছু জানা লাগবে না, তোমরা জাস্ট জানবা যে কোথায় কি আমরা দেখলাম, যেটা সেটা জানবা, ঠিক আছে। আমরা যেটা দেখলাম, যে এই যে কার কত, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ঠিক আছে, আমরা দেখছি না, এখানে দেখো, এটা কি তোমার ক্রোমিয়াম, এটা কি তোমার ম্যাঙ্গানিজ, তারপর এটা কি তোমার আয়রন, ঠিক আছে, এটা কি হচ্ছে তোমার নিকেল, এটা হচ্ছে আয়রন কোবাল্ট, এটা হচ্ছে তো কোবাল্ট, এটা হচ্ছে তোমার নিকেল, এটা হচ্ছে তোমার কি কপার, এটা হচ্ছে তোমার কি জিঙ্ক। এই যে এগুলো মুখস্থ করবে, স্পেশালি জিঙ্কেরটা কিন্তু দেয়, কপারটাও কিন্তু দেয়,
ঠিক আছে। আর প্রথম চারটা কিন্তু দেয় মোটামুটি, এই চারটা কিন্তু দেয়, স্পেশালি তোমার কি আয়রনের দেয়, এগুলো তোমরা পড়ে রাখো সুন্দর মতো, যদি না পড়ো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে পড়বো সেটা সংকরায়ন। তো সংকরায়ন বিষয়টা আমাদের দেখতে হবে, ঠিক আছে। সংকরায়ন বিষয়টা আমাদের দেখার আগে জটিল যোগে যে সংকরায়ন গুলো দেওয়া যায়, সেই জটিল যোগের সংকরায়ন গুলো আমাদের একটু দেখতে হবে। দেখো, জটিল যোগের সংকরায়ন গুলো আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তার আগে জটিল যোগের সংকরায়নের যে বিষয়টা ছিল, জটিল যোগের সংকরায়নের যে ছকটা আমরা দেখছিলাম, এইটা, এটা হচ্ছে সেই ছক, ঠিক আছে। জটিল যোগের ছকটা তাহলে আমরা কিভাবে পাই এবং কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করি, চলো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যে কোন ক্ষেত্রে D2sp3 হয়, sp3 হয়, আর কোন ক্ষেত্রে তোমার sp3 D2 হয়, ঠিক আছে। বা কোন ক্ষেত্রে তোমার কি sp2d হয়, sp2d হয়, আবার কোন ক্ষেত্রে তোমার DsP2 এরকম হয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি তোমাদের সংকরণ সম্পর্কে আলাদা একটা ক্লাস নিবো, তোমরা জাস্ট এখান থেকে আর দুইটা জিনিস মনে রাখবা, কারণ আমাদের এত ব্যাখ্যা শোনার সময় নাই। এই দুইটা মনে রাখবা, ঠিক আছে। আর তোমার এইটা মনে রাখবা, কপার একটা মনে রাখবা মাস্ট, ঠিক আছে, এটা স্পেশাল। এই জিনিসটা তোমাদের বোঝাতে হলে তোমাদের লিগ্যান্ড বোঝাতে হবে, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে, যাদের যাদের সাথে অর্থাৎ যেসব মানে মৌলের সাথে তোমার কার্বনিল মূলক, সায়ানাইড মূলক এইটা যুক্ত থাকবে এবং সাথে অ্যামোনিয়া মূলক যুক্ত থাকবে, তখন অ্যামোনিয়াম মূলক যুক্ত থাকবে, তখন মনে করো তোমরা সেগুলা যেগুলো তোমার অ্যামোনিয়াম মূলক থাকবে, সেক্ষেত্রে তোমার কি হবে দেখো, নিকেল কার্বনিল, সেক্ষেত্রে তোমার কি এসপি যেটা আছে, এসপিটা তোমার আগে আসবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা দেখাই, সরি, সেখানে তোমার কি ডিটা আগে আসবে, ডিটা আগে আসবে। যেমন দেখো, এখানে তোমার কি সাইনাইড আছে, তাই না, সেজন্য ডি। এখানেও সাইনাইড আছে, সেজন্য কিন্তু ডি। দেখো, এখানে দেখো নিকেল, নিকেল কিন্তু নিকেলের সাথে যখন অ্যামোনিয়া থাকে তখন সেটা শক্তি কম হয়ে যায়, সেই জন্য এখানে sp3টা আগে দিয়েছে। আর কিন্তু ক্রোমিয়ামের সাথে যখন আবার অ্যামোনিয়া থাকে তখন কিন্তু সেটা শক্তি মাত্রা বেড়ে যায়, এই দুইটা কিন্তু একটু পার্থক্য। তারপর তুমি দেখো পানি, এটা হচ্ছে তোমার কি দুর্বল লিগ্যান্ড। সায়ানাইড, ঠিক আছে, এই সায়ানাইড দেখো শক্তিশালী, নিকেলের সাথে যখন সায়ানাইড, সায়ানাইড এমনিতে শক্তিশালী, তখন কিন্তু এটা দিয়ে আগে চলে আসে, ঠিক আছে। এই যে দেখো কোবাল্ট, সিও, কার্বনিল রয়েছে, কার্বনিল থাকলে কিন্তু ডিটা আগে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের বিষয়। এইটা কিন্তু তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এবং এটা শেপটা মনে রাখার চেষ্টা করবে, বেশিরভাগই তোমার অক্টাহেড্রাল। এই যে মনে রাখবো, যে পাঁচটা টাকা দিলাম, এই পাঁচটা পড়লে তোমাদের জন্য এনাফ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আশা করি, চলো আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। পরবর্তী স্লাইডে আমাদের ছিল আর কি ডিজেনারেট এবং নন ডিজেনারেট অবস্থা, ঠিক আছে। ডিজেনারেট অবস্থাটা আবার কি আর নন ডিজেনারেট কি সেটা তোমরা জানো। ডিজেনারেট মানে কি একটা সাজানো অবস্থা, ঠিক আছে, অর্থাৎ কি এখানে তোমার সবকিছু সুন্দরভাবে সাজানো থাকে। দেখো এখানে কি দুইটা আছে, এখানে চারটা, কত সুন্দরভাবে কিন্তু সাজানো আছে, ঠিক আছে। এবং এখান থেকে তোমাকে চিঠি এখানে ট্রান্সফার করছে, কোনো শক্তির প্রয়োজন হয়েছে না, কারণ এখানে যেভাবে ছিল সাজানি। কিন্তু এটাকে যদি নন ডিজেনারেট হিসেবে করি, মনে করো Fe(n)6, ঠিক আছে, এটা যদি বলি অর্থাৎ কি টেট্রাসায়ানো ফেরেট আয়নের ক্ষেত্রে, তখন আমরা যখন বিবেচনা করি, ঠিক আছে, তখন কি হবে আমাদের দেখো, এখান থেকে এই যে তোমার কি টোটাল ইলেকট্রন করে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা তোমার সুন্দর মতো করে DXY DY দের DZX সাজাই দিছে। এখন এই দুইটা মনে করো কি ফাঁকা আছে, এই দুইটা মনে করো ফাঁকা আছে, এখানে যদি তোমার ইলেকট্রন আসছে তাহলে তোমার একটা লিগ্যান্ড যুক্ত করতে হবে। সেক্ষেত্রে তোমার লিগ্যান্ড যদি তুমি একটা যুক্ত করো এবং তারা যদি এখানে ইলেকট্রন দেয়, সেক্ষেত্রে শক্তির প্রয়োজন হবে না। এই যে শক্তি, শক্তিটা হচ্ছে কি ডেল ই, ঠিক আছে, ডেল ই মানে কত, এইচ নিউ, ডেল ই মানে এইচ নিউ মানে কত, এইচ সি বাই আমরা। এই যে শক্তিটা আসে এটা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য থেকে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য থেকে, ঠিক আছে। আর একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে, একটা তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করে তোমার সেই শক্তিটা পাওয়া যায়, ঠিক আছে। এই শক্তির মাধ্যমে তারা কি নন ডিজেনারেট অবস্থা থেকে ডিজেনারেট হয়। এই যে এখানে তোমার কি শক্তি পাওয়া লাগছে, তারপরে তোমার কি এখানে লিগ্যান্ডের ইলেকট্রন দেওয়া লাগছে, সেই জন্য এটা কি তোমার নন ডিজেনারেট অবস্থা, এটা সাজানো গোছানো কোনো একটা অবস্থা নয়। এখন দেখো এখানে কি হচ্ছে, দৃশ্যমান আলো সবুজ বর্ণ ডি ব্লক ধাতুর আয়ন দ্বারা শোষিত হয়ে রঙটি বেগুনি লাল দেখা, অর্থাৎ একটা আয়ন দ্বারা কি শোষিত হবে এবং দেখাবে আমাদের আরেক রকম বর্ণ। তোমাদের এটা জানা লাগবে না, জাস্ট নন ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থাটা কি সেটা জানার জন্য আমি তোমাদের মেইনলি এটা আর কি দেখাইলাম, ঠিক আছে। এটা থেকে তোমার কোনো প্রশ্ন তোমাদের দিবে না, তোমাদের মনে করো যে স্কিপ করবে তাহলে তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা দেখি তোমার কি এ ব্লক মৌল। এ ব্লক মৌল সম্পর্কে কি আছে, এ ব্লক মৌলের মধ্যে দুইটা ভাগ মনে রাখবা। এ ব্লক মৌল হচ্ছে তোমার কি
একটা তোমার কি ল্যান্থানাইট, এবং একটা তোমার কি অ্যাক্টিনাইট, ঠিক আছে। একটা তোমার কি ল্যান্থানাইট, ল্যান্থানাইটস, আর একটা তোমার কি রয়েছে তোমার কি অ্যাক্টিনাইটস, ঠিক আছে। অ্যাক্টিনাইটস, ল্যান্থানাইটস এবং কি অ্যাক্টিনাইটস। এখন দেখো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটের মধ্যে কি কি সম্পর্ক বা কি কি হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে। আর মনে রাখবা ডি ব্লক, এ ব্লক মৌল সংখ্যা কত, 27টি, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন দেখো এই ব্লক মৌল নিয়ে আমরা খুব বেশি কিছু আমাদের, খুব বেশি যে আমাদের জানা লাগবে এরকম কোনো কিছু না। জাস্ট কিছু জিনিস আছে যে টপিক গুলো, যেগুলো জানলে আমরা কিন্তু এই ব্লক মৌল সম্পর্কে জানতে পারবো। এখন দেখো ল্যান্থানাইট সমূহ মৌল সময় কাদের বলা হয়, এদেরকে বলা হয় তোমার, এদের বলা হয় কি বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু। বিরল মৃত্তিকা এরা কি খুবই পরিমাণে কম পাওয়া যায়, বুঝছো। এরা রেয়ার আর্থ মেটাল, অর্থাৎ ইংলিশে কি বলে তোমাদের, রেয়ার আর্থ মেটাল, রেয়ার আর্থ মেটাল, আর্থ মেটাল। এবং এরা, যে এদের কি সেরিয়াম থেকে শুরু করে, সেরিয়াম থেকে শুরু করে তোমার কি লুটেশিয়াম পর্যন্ত সম্ভবত এদের অবস্থান। সেরিয়াম 58 থেকে শুরু করে লুটেশিয়াম 71 পর্যন্ত মৌলগুলো এরা কি ল্যান্থানাইট সিরিজের অন্তর্ভুক্ত, ঠিক আছে। বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে এদের মোটামুটি সব একই রকম, ঠিক আছে। তবে ল্যান্থানাইট সমূহের মধ্যে তোমার একটা জিনিস পড়তে হবে, এদের বিভিন্ন যে অক্সাইড থাকে না, এদের বিভিন্ন অক্সাইড, এদের যে বিভিন্ন অক্সাইড, বিভিন্ন অক্সাইড যে থাকে, এদের বিভিন্ন অক্সাইড গুলা কোথায় ব্যবহৃত হয় জানো, এদের বিভিন্ন অক্সাইড গুলা সানগ্লাস এবং ওয়েল্ডিং কাজে ব্যবহার করা হয়। সানগ্লাস এবং ওয়েল্ডিং তৈরিতে, সানগ্লাস, সানগ্লাস ও ওয়েল্ডিং এ, ওয়েল্ডিং এ, ওয়েল্ডিং এ গগলস হিসেবে ব্যবহার করা হয়। গগলস মানে একটা চশমা, গগলস হিসেবে ব্যবহার করা হয়। দেখবে যেগুলো ল্যাপটপে ইউজ করে সেগুলা, ঠিক আছে, গগলস হিসেবে ব্যবহার করা হয়, হিসেবে ব্যবহৃত হয়। এই দুটো তোমরা জানলেই জাস্ট হবে, বাকিগুলো সব তোমার কি ভারী ধাতু, এরা সব গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত, এগুলো তোমার তো এর আগে জানা হয়েছে। অ্যাক্টিনাইড যে সিরিজ আছে, অ্যাক্টিনাইড সিরিজ সম্পর্কে এরা কি, এরা সবাই কিন্তু তেজস্ক্রিয়। এ ব্লক মানে কিন্তু তোমার কি তেজস্ক্রিয় হবে, এরা কিন্তু সব তেজস্ক্রিয়, বেশিরভাগ এরা সবই তেজস্ক্রিয়, ঠিক আছে, মনে রাখো। অ্যাক্টিনাইড সিরিজ থেকে কি একটা জিনিস মনে রাখবা, এরা বাতাসের সংস্পর্শে কম সক্রিয় হয়। আচ্ছা, এটাও তোমাদের জানা রাখবে, এর উপর কি ক্ষার দমনের প্রভাব নাই, ক্ষার দ্রবণের প্রভাব নাই, ক্ষার দ্রবণের প্রভাব নাই। মানে ক্ষার দমনের প্রভাব নাই কারো উপর, অ্যাক্টিনাইডের উপর ক্ষার দমনের প্রভাব নাই। এবং এখান থেকে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে থোরিয়া এবং সেরিয়া, ঠিক আছে, থোরিয়া এবং সেরিয়া মানে তোমার বলি এখানে, থোরিয়া TaO2, থোরিয়া ও সেরিয়া, সেরিয়া মানে তোমার কি CeO2, এটাকে বলে CeO2। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস তোমার মিশ্র সূক্ষ্ম কণা রূপে, এরা হচ্ছে তোমার কি মিশ্র সূক্ষ্ম কণা রূপে, এরা কি তোমার হয় কি সূক্ষ্ম কণা রূপে, এরা সূক্ষ্ম কণা রূপে, এরা সূক্ষ্ম কণা রূপে কোথায় ব্যবহৃত হয়, এরা সূক্ষ্ম কণা রূপে তোমার গাড়ির হেডলাইট, জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইটে, অর্থাৎ এরা সূক্ষ্ম কণা রূপে কোথায় তৈরি হয়, গাড়ির হেডলাইট, হেডলাইট, জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইট রূপে, রেলগাড়ির সার্চ লাইট রূপে। দেখো না আমাদের যে ট্রেন গুলো যায় বা রেলগাড়ি, সেগুলোর কি আলো কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, অর্থাৎ কি এদের কি ইয়া বেশি কিন্তু, ঠিক আছে। অর্থাৎ এদের কি যে বিক্ষেপণ থেকে শুরু করে যে বাকি জিনিসগুলো থাকে আলোর ভৌত গুলো পড়ছো, সেই ক্ষেত্রে ফ্যাক্টর গুলো কিন্তু বেশি কাজ করে, ঠিক আছে। জাহাজ রেলগাড়ির কি সার্চ লাইট হিসেবে, সার্চ লাইট, বা জাহাজ যেগুলো পানির মধ্যে চলে সেখানে কিন্তু আলোর কিন্তু বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই ছিল তোমাদের মোটামুটি এই ব্লক মূল পর্যন্ত যা যা ছিল, মোটামুটি কিন্তু আমি সবকিছুই পড়াই দিচ্ছি। এখন তোমাদের একটা জিনিস আসলে আমার পড়ানো ছিল আগেই, যে নিষ্ক্রিয় গ্যাস যখন পড়ালাম, যে নিষ্ক্রিয় গ্যাসে তোমার কিছু আছে, নিষ্ক্রিয় গ্যাস গুলো কিভাবে কোথায় ইউজ হয়, ঠিক আছে। তো চলো আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইউজ গুলা এখন এখানে দেখাই দিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এর পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো এটাতে কোনোভাবে কিন্তু হেলাফেলা করা যাবে না। নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, ঠিক আছে। তো নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার গুলো কি দেখো, মনে রাখবা যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের। প্রথমে আসি আমরা কি দিয়ে, হিলিয়াম দিয়ে, হিলিয়াম, তাই না। তাহলে হিলিয়াম কি কাজে ব্যবহৃত হয়, হিলিয়াম কি সবচেয়ে হালকা,
হিলিয়াম সবচেয়ে হালকা হাইড্রোজেন গ্যাস, এটাকে বলা হচ্ছে তোমার কি সবচেয়ে হালকা হাইড্রোজেন গ্যাস। এটা হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে, তারপরে আমরা তোমাদের পড়াচ্ছি সবচেয়ে হালকা হাইড্রোজেন গ্যাস। এবং এটা তোমার কি হাইড্রোজেন গ্যাসের তুলনায় হিলিয়াম গ্যাসের বেলুন উত্তোলন ক্ষমতা হাইড্রোজেন এ গ্যাসের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা 92%, ক্ষমতা 92%, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় ব্যবহৃত হয় সেটা মনে রাখবা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে তোমার গভীর পানির নিচে করলো, আর ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসে, ডুবুরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত। দেখো, ডুবুরিগণের ডুবুরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত, ডুবুরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত, ডুবুরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে, ঠিক আছে। কি অক্সিজেন সিলিন্ডারে, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন সিলিন্ডারের 80% হিলিয়াম, 80% হিলিয়াম ও 20% অক্সিজেন থাকে, আর কি O2 থাকে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। এটা কিভাবে, এটা তোমাদের জানা লাগবে না, জাস্ট এটুকু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী কি আছে আমাদের, হিলিয়নের পরে নিয়ন। নিয়ন কি উজ্জ্বল লাল বর্ণের ও কুয়াশার মধ্যে দৃশ্যমান। তো নিয়ন কি, এটা হচ্ছে তোমার উজ্জ্বল লাল বর্ণের আলো। এখান থেকে তোমার উজ্জ্বল লাল বর্ণের, এটা তোমার উজ্জ্বল লাল বর্ণের ও কুয়াশার মধ্যেও দৃশ্যমান, কারণ আমাদের কি লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, ঠিক আছে। ও কুয়াশার মধ্যেও, উজ্জ্বল লাল বর্ণের ও কুয়াশার মধ্যেও বিদ্যমান, কুয়াশার মধ্যেও কি এটা বিদ্যমান দেখা যায়। তাহলে লাল আলো কি কুয়াশার মধ্যেও কিন্তু দেখা যায়, তাহলে কি হবে, যেহেতু কুয়াশার মধ্যে দেখা যায়, তাহলে বিমানের দ্বারা আর কি বিমান চালায় বা ইয়া চালায়, বিমান বা হেলিকপ্টার দ্বারা চলে, তাহলে রাতে যারা যাবে তারা কিভাবে আর কি সংকেত দিবে, ঠিক আছে। তাহলে কি বিমানের পাইলটগণ এটা ব্যবহার করে, তাহলে কি বিমানের পাইলটগণ এটা ব্যবহার করে, পাইলটগণ বিমানের পাইলটগণ কি ব্যবহার করে, তাহলে বিমানের পাইলটগণ কি আলো ব্যবহার করে, নিয়ন আলোর সংকেত ব্যবহার করে, নিয়ন আলোর সংকেত ব্যবহার করে, সংকেত ব্যবহার করে। এই যে এই ব্যবহারগুলা বা যে কাজগুলা, এগুলা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। এবার সে আমাদের কি হবে, এবার আমাদের পয়েন্ট হবে কি আর্গন নিয়ে। আর্গনের কি কাজ আছে কি, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গনের পরিমাণ কত, আমাদের বাতাসে কিন্তু 0.93%, এটা কিন্তু সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। এখন দেখো বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে, তাহলে কি হয়, বৈদ্যুতিক যে বাল্ব রয়েছে তোমার, বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে, নিষ্ক্রিয় পরিবেশ রূপে, বৈদ্যুতিক বাল্বে কি ব্যবহার হয়, নিষ্ক্রিয় পরিবেশ রূপে এটা কি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এবং এরপরে যদি আমরা দেখি, আর্গনের পরে একটা জিনিস সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে কি দেখো, ক্রিপ্টন এবং জেনন, ক্রিপ্টন জেনন এরা কোথায় ব্যবহৃত হয়। ক্রিপ্টন হলো ফটোগ্রাফিক ফাস্ট বাল্ব, ঠিক আছে, ফটোগ্রাফিক ফ্লাশ বাল্ব, ফটোগ্রাফিক ফ্লাশ বাল্বে ব্যবহৃত হয় কারা, দুঃখিত, এটা হচ্ছে তোমার ফটোগ্রাফিক ফাস্ট বাল্বে ব্যবহৃত হয় কারা, তোমার ক্রিপ্টন এবং জেনন মিশ্র, ঠিক আছে, ক্রিপ্টন এবং জেনন একত্রে ব্যবহৃত হয়। আর রেডন যেটা রয়েছে তোমার, রেডন এটা কি ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার চিকিৎসায়, যেহেতু এটা তেজস্ক্রিয়, ঠিক আছে না, তাই ক্যান্সার চিকিৎসায় কি ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে না, ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করতে, ক্যান্সার কোষ ধ্বংস করতে, ক্যান্সার কোষ যে রয়েছে, এই ক্যান্সার কোষ ধ্বংস করতে তোমার কি এটা ব্যবহৃত হয়, ধ্বংস করতে ব্যবহৃত হয়, ক্যান্সার কোষ ধ্বংস করতে কি ব্যবহৃত হয়। এটা ছিল তোমার আর কি মোটামুটি এই নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। তো আমরা এবার দ্রুত আগাবো, আমাদের পড়া আস্তে আস্তে কি কমে আসছে না, আমাদের পড়া কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এবার মনে করো আমরা কি করবো, পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো আছে সেটা পড়বো, এটা জাস্ট তোমরা পড়ে নিবা। তোমরা জানো কি পর্যায় সারণীর, হ্যাঁ, একটা জিনিস মনে রাখো, পর্যায় সারণী কি তোমার বাম থেকে ডান দিকে গেলে
বাম থেকে ডান দিকে গেলে এই চারটা ধর্ম ব্যতীত বাকি সবগুলা সরি এই চারটা এই পাঁচটা ধর্ম ব্যতীত বাকি সবগুলা বৃদ্ধি পায়। তো 11টার মধ্যে মেইনলি তোমার এই দুঃখিত, এটা তোমাদের ভুল হয়ে গেছে। একটু দেখো তোমরা, দেখো যে হ্রাস পাচ্ছে কোনটা কোনটা, এই যে একটা হ্রাস পাইছি আমরা, এই যে একটা হ্রাস পাইছি, এই যে একটা হ্রাস পাইছি, তাই না? আচ্ছা, তাহলে এই একটা হ্রাস, এই একটা হ্রাস, এই একটা হ্রাস, আর শেষে একটা হ্রাস। তাহলে এই সাইডটা 11টার মধ্যে এই সাইডটা ব্যতীত বাকি সাতটাই কিন্তু কি বৃদ্ধি পায়। আর বাম থেকে ডান দিকে গেলে তোমার কি এই তোমার কি বৈশিষ্ট্যগুলো বৃদ্ধি হবে। এটা তোমরা নিজেরা জানো, এটা তোমরা আমাদের তোমাদের আর কি আমি স্লাইড দিয়েছি, তোমরা স্লাইড দেখেও চাইলে পড়তে পারো, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো কি আসছে, আয়নীকরণ শক্তি আসছে। আয়নীকরণ শক্তি আমাদের বোঝাইছে পরদর্শী সারণী বাম থেকে ডান দিকে গেলে কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? কিন্তু আমি কিছু কিছু জিনিস যেগুলো আয়নীকরণ শক্তি মুখস্থ করা দরকার, সেগুলো আমি তোমাদের আর কি এখন বলবো। তো তোমরা এই আয়নীকরণ শক্তিগুলো তোমরা মোটামুটি কিন্তু মুখস্থ করবা, ঠিক আছে? এই আয়নীকরণ শক্তির মান কত? লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কত? লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান হচ্ছে কি 520 কিলোজুল, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম, সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কত? 496 কিলোজুল, ঠিক আছে? তারপরে মনে করো তোমার পটাশিয়ামের আরো কমে, কারণ উপর থেকে নিচে যাচ্ছে না, গ্রুপ বরাবর হালি নাকে রুবির সাথে ফ্রান্সে। 419, 419 কিলোজুল। তারপরে তোমার কি এখানে রুবিডিয়াম, রুবিডিয়াম তোমার মনে রাখবা এটা 403, 403 কিলোজুল। আচ্ছা, সিজিয়াম যেটা রয়েছে, সিজিয়ামের কত হবে তোমার? 376 কিলোজুল, ঠিক আছে? এটা তোমরা একটু মাথায় রাখার চেষ্টা করবা। এবং আয়নীকরণ শক্তির ছক থেকে আরেকটা জিনিস মাথায় রাখবা, লিথিয়াম গেল, সোডিয়াম, সোডিয়ামের ডান পাশে কি আছে তোমার? ম্যাগনেসিয়াম না? এই ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি কত হবে? না, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার কি 738 কিলোজুল, প্রথম যেটা 738 কিলোজুল দিলাম না? তারপর তোমার কি, আর এগুলো এই পাশে তোমার লাগবে না মোটামুটি। কিন্তু তোমার একটা জিনিস লাগবে, লিথিয়াম আছে, লিথিয়ামের পর কি আমরা জানি কি? লিথিয়ামের পর কি আমরা জানি? বেরিলিয়াম, বেরিলিয়ামের কত? বেরিলিয়ামের হবে তোমার কত? 899, 899। তারপরে কি আছে? বোরন, বোরনের কিন্তু 800। এখন দেখো আমরা জানি বাম থেকে ডানে গেলে কিন্তু বৃদ্ধি পায়, তাহলে বোরনের কিসের জন্য কমলো? দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস করে দেখো, 1s2, 2s2, 2p কত, কত হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তাহলে এখানে তোমার কত? 1, ঠিক আছে? আচ্ছা, আর এখানে দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2, 2s2। এখানে দেখো এস কিন্তু পূর্ণ আছে, কিন্তু এখানে কি এস, পি কি পূর্ণ আছে? নাই। যেহেতু এটা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ আছে, তাই এর তোমার হচ্ছে কি এটা স্থিতিশীল বেশি, ঠিক আছে? আচ্ছা, এই অনুযায়ী তোমার বেরিলিয়ামের সাধারণভাবে তোমার এখানে বেশি হয় এবং বোরনের কিন্তু তোমার কম হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। তারপরে তোমার যেটা মুখস্থ করতে হবে দেখি, বোরনের পরে কি হয় তোমার? কার্বন, কার্বনের ইলেকট্রন তোমার হচ্ছে কি আয়নীকরণ শক্তি কত? 1086, ঠিক আছে? কার্বনের পর তোমার কি নাইট্রোজেন, নাইট্রোজেনের কত? 1406, 1406। তারপরে দেখো অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে তোমার কি 1308। এখানে তোমরা আবার হিসাব করে দেখো, নাইট্রোজেনের কত? 7টা না? তাহলে 1s2, 2s2, 2p কত? 3। পি এর কত? অর্ধপূর্ণ না? অর্ধপূর্ণ, ঠিক আছে? অর্ধপূর্ণ। কিন্তু এই অক্সিজেনের ক্ষেত্রে দেখবা টুপিটা 4 হয়, অর্থাৎ কি ওর অর্ধপূর্ণ, সেই জন্য এটা স্থিতিশীলতা কম, আর এটা স্থিতিশীলতা বেশি, সেই জন্য এদের আয়নীকরণ শক্তিও বেশি। এই কয়েকটা মনে রাখবা। সাথে তোমার কি এর পরবর্তী কি থাকে? ফ্লোরিন থাকে না? এই ফ্লোরিনের আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার 1681 কিলোজুল। এবং নিয়নের হচ্ছে তোমার, নিয়নেরটা হচ্ছে তোমার 2080। এই কয়েকটা তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবো, তোমাদের সবই মোটামুটি আমি আস্তে আস্তে কি দেখাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী তোমার দেখো ইলেকট্রন আসক্তি যদি আমি বলি, ইলেকট্রন আসক্তি, তাহলে কি হবে? দেখো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমরা ঠিক সেম ভাবে কয়েকটা জিনিস মনে রাখবা। ইলেকট্রন আসক্তির, ইলেকট্রন আসক্তি খুব বেশি দরকার হয় না, জাস্ট ইলেকট্রন আসক্তি একটু কম আছে তোমার কি, আমরা জানি কি উপর থেকে নিচে গেলে আর কি প্রথমে কি থাকে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিড, ঠিক আছে? তাহলে কি আমাদের ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা কার ছিল? উপর থেকে নিচে গেলে কমে, ফ্লোরিনের। কিন্তু এরকম না হয়, এটা তোমার কি হয়? এটা ভুল হয়, এরকম নয়। ফ্লোরিনের আকারটা যেহেতু ছোট, আকারটা যেহেতু ছোট, সেই জন্য তোমার ফ্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি না হয়ে ক্লোরিনের সবচেয়ে বেশি হয়। ক্লোরিন হয় গ্রেটার দেন কি? ফ্লোরিন হয়। তারপরে যেভাবে আছে ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, ঠিক আছে? এইটা একটু তোমরা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে দেয়। মানে ইলেকট্রন শক্তি কম, বাকি এগুলো সব ঠিক আছে, ঠিক আছে? বাম থেকে ডানে গেলে বাড়ে, ও উপর থেকে নিচে গেলে কমে। এখন এখান থেকে তোমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবা।
ক্লোরিনের তোমার ইলেকট্রন শক্তি আছে তোমার কত, 349 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল। আর ক্লোরিনের তোমার ইলেকট্রন শক্তি হচ্ছে তোমার -328 কিলোজুল পার মোল। খুব বেশি ডিফারেন্স না। আর এই দুইটা তোমরা ইলেকট্রন শক্তি থেকে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি তোমার কি লাগবে, তড়িৎ ঋণাত্মকতা। আমাদের তড়িৎ ঋণাত্মকতা কয়েকটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই তড়িৎ ঋণাত্মকতা আমাদের মনে রাখতে হবে কয়েকটা, কিন্তু তোমার মানগুলো আমি বলে দিচ্ছি। তোমার তড়িৎ ঋণাত্মক ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না। যেমন দেখো, তড়িৎ ঋণাত্মকতার এই জিনিসটা তুমি মনে রাখবো, ঠিক আছে। যেমন তোমাকে বলি, অক্সিজেনের পরে ফ্লোরিন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে তোমার কি, ফ্লোরিন, ঠিক আছে। আচ্ছা, আমি শুরু থেকে যাই, ঠিক আছে, শুরু থেকে যাই। ফ্লোরিন, ফ্লোরিন তড়িৎ ঋণাত্মকতা কত তোমার, 4। এর থেকে 0.5 কম অক্সিজেনের, 3.5। তারপর তোমার কত ক্লোরিন, 3। তারপরে কত রয়েছে ব্রোমিন, 2.8। আয়োডিন, আয়োডিন, তারপর এটা তোমার কত, 2.5, ঠিক আছে। এইভাবে মেইনলি তোমার এই তিনটার মধ্যে আসে। এখন দেখো কার্বনের কত, কার্বনের মনে রাখবা, কার্বন ইকুয়াল টু কত, 2.5, ঠিক আছে। তারপর মনে রাখবা হাইড্রোজেন ইকুয়াল টু আছে 2.1, ঠিক আছে। আর নাইট্রোজেন ইকুয়াল টু 3। এই কয়েকটা মনে রাখলে তো এর কথা তোমার জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী স্লাইডে আমরা যাওয়ার চেষ্টা করি, দেখো। এর পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, তাহলে দেখতে পাবা যে ফাদানের এবং পোলারায়ন এবং ফাদারায়ন। পোলারায়ন বলতে কি বোঝায়, নর্মালি তোমার একটা সিম্পলি উদাহরণ যদি আমি দিই, মনে করো অক্সিজেন এবং হাইড্রোজেন পানি যুক্ত হয়েছে মনে করো, তাই না। অক্সিজেন তৈরি কত বেশি, আমি বললাম কত, অক্সিজেন 3.5 তৈরি কথা, তাই না। তো হাইড্রোজেনের কত হলো 2.1। ডিফারেন্স কিন্তু অনেক, ঠিক আছে। এখন দেখো এক্ষেত্রে তোমার কি, অক্সিজেন ইলেকট্রন গুলো নিজের দিকে টানতে চাইবে না সাধারণভাবে। মানে অক্সিজেন কি করবে, এই এখান থেকে H2 আছে, এই ইলেকট্রন গুলো নিজের দিকে টেনে নিবে। তখন কি অক্সিজেন কি 2 ডেল মাইনাস তৈরি হয়, আর হাইড্রোজেনের কি ডেল প্লাস তৈরি হয়, ঠিক আছে। এই যে তোমার একটা ডেল প্লাস এবং ডেল মাইনাস আয়ন তৈরি হলো, কি ইলেকট্রন ঘনত্ব যে অক্সিজেন নিজের দিকে টেনে নিও, এই ঘটনাকে বলা হচ্ছে পোলার আয়ন, ঠিক আছে। এটা তোমরা এখান থেকে বুঝতে পারবা। আর একটা জিনিস মনে রাখবা যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতা, এটার পার্থক্য, কথার পার্থক্য গ্রেটার দেন 1.7 হলে সেটা কি অনুযায়ী হয়, সেটা হচ্ছে তোমার আয়নিক যৌগ, ঠিক আছে। আয়নিক যৌগ, সরি। এখানে দেখো পানির পার্থক্য 3.5 -2.1, মানে কত হচ্ছে 1.4। অর্থাৎ যেহেতু 1.7 এর সাথে লেস দেন 1.7, অর্থাৎ আয়নিক যৌগের সমযোজী যৌগ, ঠিক আছে। আর ফাদানের নীতি সম্পর্কে একটা জিনিস দেখো, এখানে মনে রাখবে ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে এবং অ্যানায়নের আকার যত বৃহৎ হবে, সেই ফাদানের নীতি মূলত বোঝায় কি, আয়নিক যৌগ আস্তে আস্তে কিভাবে সমযোজী হতে পারে বা সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যগুলা আয়নিক থেকে, সেগুলো দেখায়। বা ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ক্যাটায়ন ডি ও এফার উঠলে তত বেশি পোলারায়নের মাত্রা বেশি হবে। এটা কিন্তু আমরা ছন্দ দিয়ে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। ছন্দ দিয়ে, তোমাদের নেটওয়ার্ক বই থেকে আমি এটা নিয়েছি। এই ছন্দ দিয়ে যদি একটু দেখার চেষ্টা করি আমরা, তাহলে দেখো কি হয়। দেখো এখানে কি বলছে, ক্যাটামিয়া ছোট হলে, অর্থাৎ কি, মনে করো সোডিয়াম আয়ন, ঠিক আছে, ক্যাটায়ন, ক্যাটায়নের আকার কত ছোট, তাই না। সোডিয়ামের আয়ন আকার ছোট। এর থেকে কোন ক্যাটায়নের আকার ছোট, ম্যাগনেসিয়াম 2+ এর আকার আরো ছোট, তাই না। অ্যালুমিনিয়াম 3+ এর আকার কিন্তু আরো ছোট। এখন দেখো সোডিয়াম কি আয়নিক মোটামুটি, ম্যাগনেসিয়াম আস্তে আস্তে সমযোজীর দিকে যাচ্ছে, কিন্তু অ্যালুমিনিয়াম যখন হচ্ছে কি প্রায় সমযোজী যাচ্ছে। ক্যাটায়ন যখন তোমার ক্যাটায়নের আকার যখন কি ছোট হচ্ছে, এখন বলতে পারো ভাই ক্যাটায়নের আকার ছোট হলো কিসে। দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা, 10টা, প্রোটন কয়টা, 10টা। এখানে ইলেকট্রন কয়টা, 10টা, বাট প্রোটন কয়টা, 12টা। এখানে ইলেকট্রন কয়টা, 10টা, কিন্তু প্রোটন 13টা। অর্থাৎ যার প্রোটন সংখ্যা বেশি তার আকার তত ছোট, ঠিক আছে। একই পর্যায়ের বা মানে তোমার কি শেষ শক্তি স্তর একই রকম হলে, তাহলে কি এটা প্রায় সমযোজী হচ্ছে। অর্থাৎ কি ক্যাটায়নের আকার যত ছোট হবে তত হবে, অ্যানায়নের আকার মনে করো যত বড় হবে তত বেশি কি, মানে তোমার কি সেটা আয়নিক থেকে সমযোজীর দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের ক্যাটায়নের আকার যেমন, ব্রোমিনের কি তার চেয়ে বড় না, তত এটি বেশি সমযোজীর দিকে যাচ্ছে। এবং চার্জ বাড়লে ক্যাটায়নের এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ঠিক আছে। দেখো এখানে +1 ছিল, +2 হয়েছিল, আবার +3 চার্জ যত বাড়ছে সমযোজী তত বৈশিষ্ট্য বাড়ছে। আর ডি এবং এফ অরবিটাল ইলেকট্রন থাকলে পোলারের মাত্রা বেশি হয়। এটা ডি অরবিটালের ক্ষেত্রে, এটা তোমরা পরবর্তীতে দেখবে। এই জন্য বলছে তোমার, দেখো ক্যাটামিয়া ছোট হলে অর্থাৎ ক্যাটায়ন ছোট হলে অ্যানামিয়া বড়।
অ্যানায়ন বড়, এবং অ্যানায়ন ও ক্যাটায়নের চার্জ বাড়লে ডিএফ কে ধরো। ঠিক আছে, এটা তোমরা আশা করি বুঝতে পারছো। সিগমা এবং পাই বন্ধন এর সম্বন্ধে তোমরা নিজেরা এর আগে পড়ছো, তো আমি জাস্ট এখানে দেখাই দিই। সিগমা বন্ধন মানে কি, তোমার মনে করো অরবিটাল, অরবিটালের অরবিটাল অরবিটাল গুলোর সামনাসামনি অতিক্রমণ, সামনাসামনি অতিক্রমণ, ঠিক আছে, সামনাসামনি কি অতিক্রমণ, এটা হচ্ছে তোমার কি সিগমা বন্ধন, সিগমা বন্ধন, ঠিক আছে, সিগমা বন্ধন। আর অরবিটালে যদি তোমার কি পাশাপাশি অতিক্রমণ হয়, ঠিক আছে, আর এই ঠিক সেম জিনিসটাই যদি আমরা বলি অরবিটাল যে রয়েছে, এই অরবিটাল গুলোর, অরবিটাল এর কি পাশাপাশি অতিক্রমণ, পাশাপাশি অতিক্রমণ ঘটলে যেটাকে বলছে তোমার কি পাই বন্ধন। ঠিক আছে, আমরা জানি সবসময় কি পাই বন্ধন মানে কি আর কি দুর্বল হয়, কারণ কি সামনাসামনি অতিক্রমণ ঘটছে মানে কি সামনাসামনি তোমার সকল যদি কথা হয়, আর পাশাপাশি কানাকানি কথা হলে কোনটা বেশি ভালো, সামনাসামনি কথা বলা ভালো না? ঠিক আছে, তো এখন আমরা এই এটা সম্পর্কে একটু যদি জানার চেষ্টা করি, মনে করো একটা মৌল, ঠিক আছে, মনে করো তোমার কি মিথেন, ঠিক আছে, মনে করো মিথেন, আহ যদি মিথেন বলি আমরা, মনে করো বা মিথেন, মিথেনে মনে করো যে পি অরবিটাল থাকবে বা এস অরবিটাল থাকবে যেগুলা, সেগুলো কি হয় এতে দেখো CH4, তাই না? এটা মনে করো যদি তুমি বিশ্লিষ্ট করে দেখো কার্বনের কয়টা, চারটা, তাই না, হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে এখানে যেগুলো আছে সবগুলাই তোমার কি সিগমা বন্ধন, ঠিক আছে, সবগুলো সিগমা বন্ধন সামনাসামনি অতিক্রমণ হয়। কিন্তু যদি আমরা এটাও করি, দেখো CH2 এখানে কি হয় তোমার, যে কার্বনের কি দুইটা হাত ঠিকই আছে না, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তাই না, এখানে দুইটা হাত, এখানে তোমার সিগমা হবে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে তোমার সিগমা বন্ধন কয়টা, একটা সিগমা বন্ধন, দুইটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন, চারটা সিগমা বন্ধন, এবং এই দুইটার মধ্যে একটা তোমার কি সামনাসামনি অতিক্রমণ হচ্ছে, এটা একটা সিগমা বন্ধন, বাট এইটা হচ্ছে তোমার তো পাই বন্ধন। পাই বন্ধন গুলো কিভাবে অতিক্রমণ করে তোমাদের আমি জাস্ট দেখাই যদি, দেখো, যে মনে করো এইটা একটা মৌল, ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে তার কি পি অরবিটাল, এটা হচ্ছে তাদের কি পি অরবিটাল, ঠিক আছে, মনে করো এটা পি অরবিটাল, আচ্ছা, এটা পি অরবিটাল, এটা মনে করো কি পি অরবিটাল, আচ্ছা, এইটা মনে করো আরেকটা মৌল, ঠিক আছে, এইটাও তার কি পি অরবিটাল, তাহলে এই যে সামনাসামনি অতিক্রমণ করলো, এই যে এটা সামনে সামনে অতিক্রমণ করলো, এই যে বন্ধন এটা হচ্ছে তোমার কি সিগমা বন্ধন। আর দেখো যে তোমার এই যে তোমার একটা পাশাপাশি অতিক্রমণ করছে না, এই যে পাশাপাশি যে অতিক্রমণ এটা হচ্ছে তোমার কি পাই বন্ধন, তাহলে এইটা কি বেশি শক্ত হবে না, এটার সাথে বাইশে দৃঢ় হবে, এইটাই তোমাদের জাস্ট বুঝাইছে। জাস্ট তোমরা এখন পার্থক্যগুলো দেখো, যে বন্ধন সৃষ্টিকারী অরবিটাল সামনাসামনি হয় বা মুখোমুখি ওভারল্যাপ করে, এটা কি পাশাপাশি বা সমান্তরাল ভাবে ওভারল্যাপ করে, অস্থায়ী এবং কি অধিক স্থায়ী দৃঢ় হয় বললাম তো। আর যেহেতু সামনাসামনি অতিক্রমণ করতে হয়, কি ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি থাকবে, এখানে কম থাকবে। আর সংকর ও বিশুদ্ধ সব ক্ষেত্রে সিগমা বন্ধন করতে পারে, সংকর অরবিটালে তোমার কি এস অরবিটালে পাই বন্ধন অংশগ্রহণ করে না, ঠিক আছে, কারণ এস এ তো তোমার কি পাই বন্ধন হবে না, নর্মাল বিষয়, কারণ এস এর আকৃতি কেমন গোলাকার, ঠিক আছে না, ঠিক আছে, তুমি কিভাবে আরেকটি ইয়ার সাথে পাশাপাশি কিন্তু অতিক্রমণ ঘটাবে, এই বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই পরবর্তী স্লাইডে, দেখো কি হয়, সংকরায়ন ও বন্ধন কোণ, ঠিক আছে, আচ্ছা, সংকরায়ন ও বন্ধন কোণ সম্পর্কে আমরা জানি, দেখো সংকরায়ন যে বিষয়টা, সংকরায়ন তো আমাদের সূত্র কিন্তু সহজ, দেখবা সংকরায়ন যদি আমরা বলি, সংকরায়নের সূত্র এক্স, এটাকে সংকরায়ন যদি ধরি, হাফ ইন্টু ভি প্লাস, কি হবে তোমরাই বলো সংকরায়নের সূত্র, তোমরা বাস্তব তো যেহেতু রেকর্ডেড ক্লাস তোমার থেকে আমি জানতে পারছি না, তো সংকরায়নের সূত্র তোমরা বলো হাফ ইন্টু ভি প্লাস এম, এম মাইনাস সি প্লাস এ, ঠিক আছে, আচ্ছা, এখানে কোনটা কি হবে দেখো, বি মানে কি ভ্যালেন্স শেলে, মানে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন রয়েছে, তোমার শেষ কক্ষপথে ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, এটা মনে করো তো এক্স যদি মৌলের সংখ্যা, যে যৌগ থাকবে সেখানে এক্স যদি মৌল কয়টা গুলো আছে, এক্স যদি মৌল সংখ্যা, ঠিক আছে, আচ্ছা, আর এখানে মনে করো ক্যাটায়ন মানে কি, সি তে কি ক্যাটায়ন, ক্যাটায়ন কত, ঠিক আছে, অর্থাৎ ক্যাটায়নের চার্জ কত, এবং এতে কি অ্যানায়ন, এখানে অ্যানায়নের চার্জ কত, অ্যানায়নের চার্জ কত, ঠিক আছে, এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এখন আমরা একটা সংক্রায়ন নির্ণয় করি, ঠিক আছে, সংক্রায়ন নির্ণয় করি, তোমরা মনে করো কিসের সংক্রায়ন নির্ণয় করবা,
মনে করো PCl5 এর সংকরণ নির্ণয় করি। PCl5, এখন দেখো এখানে আমরা PCl5 এ কি ফসফরাসের সংকরণ নির্ণয় করবো। And মনে করে সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু V+M - C+A, তাই না? আচ্ছা, ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা আছে আমরা জানি কি, পাঁচটা থাকে ফসফরাসের শেষ কক্ষপথে, ঠিক আছে, শক্তি স্তরে, তাহলে পাঁচটা। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা থাকে, তোমরা বলো। ক্লোরিনের শেষ কক্ষপথে আছে তোমার কি, ক্লোরিন শেষ কক্ষপথ লাগবে, এটা কি এক যোজি মৌল। ক্লোরিন তো এক যোজি না, ক্লোরিনের যোজনী কত, ক্লোরিনের যোজনী কত, এক, তাই না? তাহলে PCl5 ক্লোরিন কয়টা আছে, পাঁচটা। আচ্ছা, এখানে কোনো ক্যাটায়ন আছে না, জিরো, অ্যানায়ন নাই, জিরো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, হাফ গুণন 10, ঠিক আছে। 10 মানে কত, এখানে আসছে তো কত, পাঁচ। তাহলে পাঁচটা কি কি হতে পারে, একটা এস হতে পারে, পি তাহলে সর্বোচ্চ কয়টা হতে পারে, তিনটা হতে পারে, এবং ডি একটা হতে পারে। অর্থাৎ কি, ফসফরাস PCl5 এর ফসফরাস পেন্টাক্লোরাইডে থাকে তোমার কত, sp3d সংকরায়ন। আবার যদি তোমাদের একটা কঠিন দেখে দেখাই, মনে করো সালফার ট্রাইঅক্সাইডে কোন সংকরণ ঘটে, সূত্র বসাও, হাফ ইন্টু V+M - C+A। তাহলে এখানে কি হবে দেখো, সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে আমরা জানি কি, ছয়টা থাকে সর্বোচ্চ। এখানে কি এক যোজি কয়টা মৌল আছে এবং দুই যোজি কয়টা আছে দেখো, অক্সিজেনের যোজনী কত, দুই না, তাহলে কি এখানে এক যোজি মৌলের সংখ্যা জিরো। এখানে ক্যাটায়ন কত আছে, SO3 কত হয় সাধারণত, সালফার ট্রাইঅক্সাইড, বলো সালফেট কত হয়, SO4 2 কিন্তু এখানে সালফার ট্রাইক্স যৌগ আছে, এখানে কোনো আয়ন নাই, -0 + 0। তাহলে এখানে তোমার কি সংকরণ কোনটা হবে, হাফ গুণ 6, কি হবে, থ্রি। থ্রি মানে কত হয়, প্রথমে একটা এস, বাকি দুইটা কি, ডি, তাই না? আচ্ছা, তো তোমরা আরো একটা দেখার চেষ্টা করো, ভাইয়া BF3, আচ্ছা একটা আয়ন দেখায়, BF4- আয়ন, এটাতে কি সংকরণ ঘটবে, সূত্র বসাও না। হাফ ইন্টু কত হয়, V+M - C+A। দেখো এখানে তোমার কি, ভি মানে কি শেষ কক্ষপথ ইলেকট্রন, এখানে বোরনের সাইজে কত হবে, তা বোরনের কয়টা আছে আমরা জানি, 1s2, 2s2, হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম বোরন, 2p1। তাহলে শেষ কক্ষপথ কি, দুই না, দ্বিতীয় শেষ কক্ষপথ রয়েছে, শেষ কক্ষপথে তোমার মানে কি, কক্ষপথে কতটা ইলেকট্রন রয়েছে দেখো, টোটাল, তোমরাই বলো এখানে কয়টা ইলেকট্রন রয়েছে, বোরন BF4 আছে, BF4 সেখানে তোমার কি, এটা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, সেটা তোমার বোরনের, বোরনের কত হয়, 1s2, 2s2, 2p1, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে ফ্লোরিন কয়টা আছে, এক যোজি কয়টা আছে, মনে করো এখানে তোমার, এটা হচ্ছে তোমার শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, তো এটা এক যোজি, ফ্লোরিন এক যোজি কয়টা, ফ্লোরিন তো এক যোজনী এক, ফ্লোরিন আছে কয়টা, চারটা, তাই না? আচ্ছা, এখানে আয়ন আয়ন রয়েছে, তাহলে দেখো এখানে দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন রয়েছে তিনটা, ফ্লোরিন রয়েছে চারটা, তাহলে 3 + 4। ক্যাটায়ন কয়টা রয়েছে, ক্যাটায়ন তোমার এখানে কয়টা রয়েছে দেখতে হবে, ক্যাটায়ন তোমাদের আছে এখানে, ক্যাটায়ন নাই, আর কি -0 প্লাস অ্যানায়ন কয়টা আছে, অ্যানায়ন রয়েছে তোমার কত, একটা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কত হবে, 3 × 4 = 7 যোগ 8 হয়, হাফ ইন্টু 8 কত হয়, হাফ ইন্টু 8 করলে কত হয়, 4 না, 4 মানে কত, sp3 না, এই যে এইভাবে তোমরা মিলাই দিবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা সংকরণ টপিকটা বুঝতে পারছো। আরেকটা জিনিস তোমাদের এখানে বলবো, সংকরায়নে যদি বলে তোমাদের, মনে করে তোমাদের একটা জিনিসই বললো এখানে, যে PCl5 যেটা আমরা পড়লাম, PCl5, এখানে তোমার কি মুক্ত জোর ইলেকট্রন কয়টা, মুক্ত জোর ইলেকট্রন কয়টা, মুক্ত জোর ইলেকট্রন কতটি, কতটি। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা পদ্ধতি আছে, ঠিক আছে, তোমরা একটু জানবা, মুক্ত ইলেকট্রন কতটি সেটা যদি হয়, সেক্ষেত্রে তোমরা সলভের ক্ষেত্রে তোমরা দেখবে একটা জিনিস মনে রাখো, সূত্র, মুক্ত ইলেকট্রন লন পেয়ার মানে কত, সূত্র হচ্ছে তোমার কত, X - M - D। এক্স মানে কত, সংকরায়ন কত হয়েছে আমরা এটা জানবো, সংকরায়ন, সংকরায়ন, ঠিক আছে। আচ্ছা, এম মানে আমরা জানি কি, একযোজি, একযোজি মৌল সংখ্যা, একযোজি কতগুলো আছে। আর ডি মানে তোমার কি, দ্বিযোজি কতগুলো আছে সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, দ্বিযোজি কতগুলো আছে। এখন দেখো PCl5 এর ক্ষেত্রে আমরা সংকরণ কি পাইছি, উপরের দিকটা যদি আমরা দেখি, PCl5 এর সংকরণ পাইছি sp3d, তাই না? sp3 মানে কি, ডি মানে পাঁচটা সংকরণের ইয়া আছে, সংকরণের কত পাইছি আমরা, sp3d, অর্থাৎ সেখানে কি পাঁচটা সংকর অরবিটাল রয়েছে, মাইনাস এক যদি কত রয়েছে, ক্লোরিন কত রয়েছে তোমার, পাঁচটা, ঠিক আছে। এখানে তোমার কি মাইনাস L, X - M - D হবে, ডি কত তোমার, দ্বিযোজি কত রয়েছে, এখানে কোন কি দ্বিযোজি মূল রয়েছে বা দ্বিযোজি কোনো কিছু আছে, নাই, জিরো, অর্থাৎ কি এখানে তোমার কি লন পেয়ার কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ লন পেয়ার ইলেকট্রন সংখ্যা জিরো। এখন যদি আমরা সালফার ট্রাই অক্সাইডের ক্ষেত্রে ট্রাই করি বিষয়টা, দেখো এখন যদি আমরা এই পাশে একটু সালফার ট্রাই অক্সাইড বিষয় ট্রাই করি, সালফার ট্রাই অক্সাইডের ক্ষেত্রে তোমার এল এর মান কত হবে, L = X - M - D, তাই না?
এক্স মানে কত সংকরায়ন। এখন সালফার ট্রাইঅক্সাইডের সংকরণ কি ছিল? ছয়। ছয়ের আর কি আমরা একটু দেখি উপরের দিকে, সালফার ট্রাইঅক্সাইডের কি সংকরণ ছিল? sp2 ছিল, তাই না? sp2। এখন মনে করো sp2 যেহেতু, অর্থাৎ কি সংকর অরবিটাল কয়টা? একটা এস আর দুইটা মানে তিনটা। এক যদি ইলেকট্রন কয়টা? নাই। এখানে অক্সিজেন কয়টা রয়েছে তোমার? তিনটা, দ্বিতীয় যেহেতু। এখানে তোমার কি লন পেয়ার ছিল। এইভাবে তোমার লন পেয়ার ইলেকট্রনটাও বের করতে পারবে বলে আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা পরবর্তী নেক্সট স্লাইডে আমরা চলে যাই, ঠিক আছে। দেখো, এই যে তোমাদের যেগুলো আমি বুঝাইছি কোনটা কোন সংকরণ, এগুলো সবগুলো তোমরা বের করবা। এবং কোনটার আকার কেমন সেটাও তোমরা কিন্তু বের করবা, ঠিক আছে। এখান থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ গুলো আমি বলে দিচ্ছি। BF3, ঠিক আছে, কার্বনের 3 মাইনাস, তারপরে তোমার টিন ক্লোরাইড। এখান থেকে তোমার কি এই চারটা ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে রাখবা কি এখান থেকে কি অ্যামোনিয়া, এই দুইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা যদি যাই, পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, পরবর্তী স্লাইডে যদি যাই, এখানে আমরা দেখবো কি কি আছে, PCl5। তারপরে তোমার এখানে তোমার এগুলো ঠিক আছে। এই যে জেনোনের গুলো তোমরা দেখে রাখবো, ঠিক আছে, জেনোনের গুলা দেখে রাখবা। স্পেশালি তোমার, আচ্ছা, এগুলা মোটামুটি কম দেয়, এইটা দেখে রাখবা IF7, ঠিক আছে। এরকম SF6টা পাচ্ছে, এই যে SF6, এই কয়েকটা তুমি জিনিস আকার এবং সংক্রায়ন কি সেগুলো দেখে রাখবা, এবং রুমে নিজে নিজে তুমি চেষ্টা করবা, ঠিক আছে। আচ্ছা, দেখার পরবর্তী কি বন্ধন কোণ দিয়ে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কোনটার বন্ধন কোণ কত, ঠিক আছে। এটা মাস্ট বি তোমাদের মুখস্থ করতে হবে। বন্ধন দূর ইলেকট্রন কত, আর নিঃসঙ্গ ইলেকট্রন দূর কত। নিঃসঙ্গ ইলেকট্রন দূরটা মুখস্থ করবে, মুখস্থ বলতে কি সেই সূত্র দিয়ে তোমরা জানবে, এবং এর গঠন প্রকৃতি আমি যদি পরীক্ষা নিয়ে সামনে দিয়ে নিই, এখানে থেকে পরীক্ষায় এখান থেকে দুইটা প্রশ্ন দিব, যাও তোমাদের বন্ধন কোণ থেকে, এটা মনে রাখবা, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পরবর্তী চলো আমরা দেখি কি কি আছে, ঠিক আছে, পরবর্তী আমরা দেখার চেষ্টা করি কি কি আছে। আচ্ছা, বিভিন্ন বন্ধন কোণ বা বন্ধনের প্রকৃতি এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এখান থেকে তোমাদের হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে এখান থেকে তোমাদের আমি আমার বই থেকে যে দাগাইছি সেটা তোমাদের মনে রাখবা। হাইড্রোজেন যে বন্ধন আছে এখান থেকে তোমার কি ডাইপোল ডাইপোল বন্ধন, লন্ডন বল, এবং হাইড্রোজেন বলে। হাইড্রোজেন বন্ধন থেকে যেন কোনো কিছু ভুল না যায়, ঠিক আছে। আমি তোমাদের বলবো হাইড্রোজেন বন্ধন থেকে যে যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে তোমার কি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনে যা যা আছে সব পড়তে হবে। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনে যেসব উদাহরণ আছে সবগুলা পড়তে হবে। মানে তাহলে হাইড্রোজেন বন্ধনে একটা ক্রম আছে সম্ভবত, HF গ্রেটার দেন H2O গ্রেটার দেন তোমার H2S, এই বিষয় সংক্রান্ত যা যা আছে পড়তে হবে। এবং হাইড্রোজেন বন্ধনের মান কত, হাইড্রোজেন বন্ধনের মান কত তোমরা একটু আগে দেখছো, সম্ভবত সেটা 10 থেকে 40, এবং লন্ডন বল 1 থেকে 10। হাইড্রোজেন বন্ধনের মান হচ্ছে তোমার কত? 10 থেকে 40 কিলোজুল পর মোল, এটা হাইড্রোজেন বন্ধন। তো লন্ডনের জন্য রয়েছে তোমার কত? 1 থেকে 10। লন্ডন এবং হাইড্রোজেন থেকে যা যা আছে সবকিছু তোমরা পড়বা, এটা আমি তোমাদের আর পড়াবো না। তোমরা হাজারিনাগ স্যারের বইয়ে হাইড্রোজেন বন্ধন সম্পর্কিত যা যা আছে তোমাদের সবকিছু পড়তে হবে, এটি আমি তোমাদের এক্সট্রা করে দেখাবো না। অন্ত মানে কি নিজেদের মধ্যে বন্ধন করা, আন্ত মানে কি আরেকটা মৌল বা যৌগের সাথে এভাবে কি বন্ধন গঠন করা, ঠিক আছে। এই হাইড্রোজেন বন্ধন সম্পর্কে আমি তোমাদের কিছু দেখাবো না, কিন্তু হাইড্রোজেন বন্ধন থেকে আমি তোমাদের কিন্তু নেক্সট দিন প্রশ্ন দিব, আমি এটা তোমাদের বলে দিলাম। এগুলো তোমরা মুখস্থ করো, ক্লোরিনের কাজ কি, ফ্লোরিনের কাজ কি, ব্রোমিনের কাজ কি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ক্লোরিনের ব্যবহার, হ্যালোজেনের ব্যবহার, ঠিক আছে, হাইড্রোজেনের ব্যবহার, এটা তোমাদের জাস্ট আমি এখানে তুলে দিছি যেন তোমাদের স্লাইড পড়লে হয়ে যায়। তোমাদের এটা কিন্তু বইয়ে নাই সচরাচর, ঠিক আছে, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এটা তোমাদের আর কি দিয়েছি। এরপরে দেখো এই যে কোনটা একাধারে কি হিসেবে কাজ করে, সালফার ডাইঅক্সাইড, H2S, এই জিনিসগুলো তোমাদের পড়ার, এগুলো আমার বোঝানোর কিছুই নেই, ঠিক আছে। আচ্ছা, এগুলো বোঝাতে হলে, এবং ল্যাটিস এনথালপি এবং বিক্রিয়া এনথালপির ক্ষেত্রে তোমরা কি এই কাকে বলে সেটা জানবা না, জাস্ট এইটুকু পড়বা, হ্যাঁ। যে হাইড্রোজেন যখন গ্রেটার দেন ল্যাটিস হয় তখন কি দ্রবণের মান কি ঋণাত্মক হয়, ডেল এইচ এর মান ঋণাত্মক। আর হাইড্রোজেন কম হয় তখন ডেল এইচ এর মান কি ধনাত্মক হয়, এবং যৌগ কি অদ্রবণীয় হয়। আর ডেল এইচ এর মান যত বেশি ঋণাত্মক হয় যৌগ তত বেশি। এই তিনটা পয়েন্ট তোমরা জাস্ট সেখান থেকে পড়বা। আমাদের স্লাইড দেখে পড়লে তো, স্লাইডের PDF তোমরা চাইলে পড়তে পারা। আর এই যে এখান থেকে আমি দুইটা প্রশ্ন দিব, এখান থেকে আমি দুইটা অবলিক তিনটা, এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্ন আমি এখান থেকেই দিব, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নিরপেক্ষ অক্সাইড কি কি, উপধর্মী অক্সাইড কি কি, ঠিক আছে। এর মধ্যে দেখো মনে রাখবা, এখান থেকে নাইট্রোজেনের যে 5টা আছে,
নাইট্রোজেনে 5টি অক্সাইড আছে, হ্যাঁ। এর মধ্যে কোনটা ক্ষারধর্মী, কোনটা অম্লধর্মী, কোনটা উপধর্মী, সবকিছু এখান থেকে দিব। এবং এখান থেকে মেইনলি একটা এমসিকিউ এখান থেকে দিব। পলি অক্সাইড থেকে তোমাদের আমি একটা এমসিকিউ দিব, যাও বলে দিলাম। তাহলে এখান থেকে মোট 3 থেকে 4টে এমসিকিউ দিব। অম্লীয় ক্ষারকীয় যেগুলো সেগুলো তোমরা পারবে, ঠিক আছে। আচ্ছা, যেগুলো ধাতুর অক্সাইড সেগুলো ক্ষারকীয় হয়, যেগুলো অধাতুর অক্সাইড সেগুলো কি অম্লীয় হয়। অতে অধাতু, অতে অম্লীয়, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট মনে রাখবা। আচ্ছা, এর পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি, দেখো এগুলো জাস্ট তোমাদের পড়ার মতো। আকৃতি এবং সংকেত, এটা তোমার পড়ানোর কিছু নাই। দেখো তোমাদের নেটওয়ার্ক বই থেকে নেওয়া যায়, এই আকৃতির সংকেত কত জায়গাতে কতবার আসছে কৃষিগুচ্ছ পরীক্ষায়। এই আকৃতির সকল সংকেত তোমাদের পড়তে হবে, এটা আমি কিছু বলবো না, তোমাদের সকলকে পড়তে হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা এই যে এটাও কিন্তু আকরিকের সংকেতের কথা, এটা কিন্তু পড়া একটু কষ্টকর আমি জানি, তোমরা সময় নিয়ে পড়বো। আমি এখান থেকে জাস্ট একটা প্রশ্ন দিব, স্পেশালি তোমরা মনে রাখবা অ্যালুমিনিয়ামের আকরিক, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে কি সোডিয়ামের, আর কি সোডিয়ামের আসে না খুব বেশি একটা। আচ্ছা, তোমরা দেখাই, তোমার দাগাই দিই প্রিভিয়াস যেগুলো আছে। আয়রনের আকরিক, ঠিক আছে, কপারের আকরিক, জিঙ্কের প্রথমটা জিঙ্ক ব্লেন্ড বা জিঙ্কেলামিন, যেগুলো এতে স্টার চিহ্ন দেয়া, এইগুলো যেন ভুল না যায়, স্পেশালি আয়রন জিঙ্ক এগুলা, ঠিক আছে। কোবাল্ট, এটা কোবাল্টাইট, নিকেলটা অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। ব্লু ভিট্রিয়ল এত মাস্ট, গ্লোবাল লবণ এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো আমি কিছু বলবো না। ফিটকিরি আছে। আচ্ছা, দেখো, আর এগুলো বিবিধি, বিবিধ আর কি, আমি তোমাদের এগুলো জাস্ট আমার নিজের হাতে লেখা ছিল, আমি জাস্ট গ্রাফাইট sp2 সংক্রমণ দেখা যায়, এবং গ্রাফাইটে কি তোমার কি হয়, কার্বন কার্বন কি কার্বন কার্বন বন্ধন কোণ থাকে কত, 120 ডিগ্রি, ঠিক আছে। আর হিরোকে তোমার sp3 সংক্রমণ 109 ডিগ্রি। আগের গুলা পড়লে পারবে। পোলারিন্স হচ্ছে কি তোমার অর্গানিক কেমিস্ট্রিতে আছে, এখানে আমি দিয়ে দিছি। এই এই যে পার্থক্য গুলো, এটা মনে রাখবা, এটা গণনাঙ্ক। আর 1000 ডিগ্রি উষ্ণতায় যখন কি তোমার, 1000 ডিগ্রি যখন উষ্ণতা বা 1000 ডিগ্রি তাপ প্রদান করা যাবে, তখন যে হিরক থাকবে না, এই হিরক কিন্তু তোমার কি গ্রাফাইটে রূপান্তরিত হয়, ঠিক আছে, 1000 ডিগ্রি তাপমাত্রায়। হীরক কি গ্রাফাইট উৎপন্ন হয় কখন, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আর খুব বেশি নাই, দেখো। এবার কি তোমাদের যে বিভিন্ন মৌলের উপভেদ, আর্সেনিকের রং কি কি হতে পারে, স্টিবিয়ামের কি কি হতে পারে, ফসফরাস, এখান থেকে তুমি জাস্ট একটাই পড়বে, সেটা হচ্ছে তোমার কি ফসফরাস, ঠিক আছে, তাইলেই হবে। আচ্ছা, এর পরবর্তী তোমরা দেখো সালফারের উপভেদ। সালফারে কিন্তু এটা পড়বে, জানা সালফার কয় রকম হতে পারে, একটা রোম্বিক সালফার, একটা মনোক্লিনিক সালফার, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে, মনোক্লিনিক আর রোম্বিকটা পড়বা। আর যদি মনে করো পড়বা তো পড়ে রাখতে পারো। আচ্ছা, এখানে তোমাদের এখন একটা নর্মাল বিষয় যে অভিজাত ধাতু কি কি, এরকম তোমাদের আগে আমি দেখাবো। অভিজাত ধাতু রয়েছে তোমার 3টা, সেটা তোমরা কি জানো কিনা জানি না, জাস্ট আমি তোমাদের just এই অভিজাত ধাতু সম্পর্কে just একটু ধারণা দিব। তাহলে মোটামুটি আমাদের পড়া শেষ এই স্লাইডটা, এরপরে হয়তো আরেকটা স্লাইড থাকতে পারে, জাস্ট দেখবা। অভিজাত ধাতু হচ্ছে 3টা, এখান থেকে আমি প্রশ্ন দিবই, 2টা বলে রাখলাম। অভিজাত ধাতু হচ্ছে তোমার কি গোল্ড, প্লাটিনাম, আর কি ইরিডিয়াম, ঠিক আছে। আচ্ছা, বিরল ধাতু অর্থাৎ কি খুবই বিরল ধাতু কারা, তোমরা তো একটু আগে তোমাদের আচ্ছা, বিরল মৃত্তিকা ধাতু কারা ছিল, ল্যান্থানাইট সিরিজের, ঠিক আছে। আর যারা বিরল ধাতু, তাহলে বিরল ধাতু কি কি হবে, বিরল ধাতু, বিরল ধাতুর জন্য আমি তোমাদের আর কি একটা ভাবছি, বিরল ধাতুর জন্য তোমাদের ছন্দ দেওয়া যায় নাকি, যাই হোক, এটা বিরল ধাতু হবে না, এটা হবে তোমার বিরল মৃত্তিকা ধাতু, ঠিক আছে। আচ্ছা, এটা হবে তোমার কি বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা, বিরল মৃত্তিকা ধাতু। বিরল মৃত্তিকা ধাতু তোমরা তো জানো কি হবে, সেটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজের সবগুলা, ল্যান্থানাইট সিরিজের সবগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখো, এখানে দেইনি হয়তো আমি, মুদ্রা ধাতু, এখান থেকে আমি একটা প্রশ্ন দিতে পারি, মুদ্রা ধাতু, ঠিক আছে। মুদ্রা ধাতু কি কি মনে রাখবা, কোথায় আজ আমি, কোথায় আজ আমি, কোথায় আজ আমি, আজ আমি কোথায়। তুমি যখন নিজের জীবন সমর্পণ করবে তখন তুমি বুঝতে পারবা যে বিষয়টা কি, কোথায় আজ আমি, কোথায়তে কি কপার, আজতে কি সিলভার বা আর্জেন্টাম, আমিতে কি গোল্ড বা অরাম। আর সদ্য হ্যালোজেন থেকে মনে রাখবা, সদ্য হ্যালোজেন কি কি, যে থায়ানাইড মাইনাস আয়ন, তারপর তোমার কি থায়োসায়ানেট আয়ন, ঠিক আছে। তারপরে মনে রাখবা কি সায়ানেট আয়ন, এটা হচ্ছে তোমার কি সায়ানেট, এটা কি সায়ানেট, সায়ানেট। আর এটা কি তোমার কি সায়ানাইড, সায়ানাইড। আর এটা কি তোমার থায়োসায়ানেট, থায়োসায়ানেট, ঠিক আছে, থায়োসায়ানেট, এটা মনে রাখবা। এটা হচ্ছে তোমার কি ছদ্ম হ্যালোজেন বলা হয় এদের, ছদ্ম হ্যালোজেন, ঠিক আছে। এইটুকু, এই 3টা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। আর যদি তোমার মনে করো আরো একটা মনে রাখবা, এটা মনে রাখতে পারো, আমরা একটু বলেছি এসিসি এর মাইনাস, এটা কি সেলেনো সায়ানেট, সেলেনো সায়ানেট।
এটা তোমার দুঃখিত, এটা তোমাদের হচ্ছে কি সেলেনো সায়ানাইড। ঠিক আছে, এর পরবর্তী স্লাইডে আমি যদি পড়াতে যাই, দেখো কি হবে। এর পরবর্তী স্লাইডে আমি যদি দেখাতে যাই, তাহলে দেখো এই বিরল মৃত্তিকা ধাতু, তো বললাম বিরল মৃত্তিকা ধাতু এর আগে দিছি হয়তো পরবর্তীতে ল্যান্থানাইট সিরিজের মৌলগুলা, ল্যান্থানাইটস এর মৌলগুলা তোমার কি বিরল মৃত্তিকা ধাতু। ঠিক আছে। হুম। আচ্ছা, দুষ্ট মৌল, দুষ্ট মৌল মনে রাখবে কি, হাইড্রোজেন আছে তোমার কি দুষ্ট মৌল। ঠিক আছে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের সবকিছুই সারা। লাস্ট কোন স্লাইড বাকি আছে কিনা জানি না, এটা আমার সবচেয়ে প্রথমে পড়ার কথা ছিল, আমি পড়াইনি। এর মনে রাখ, পর্যায় এককে বলা হয় কি অতি সংক্ষিপ্ত পর্যায় বা আদর্শ পর্যায়। পর্যায় দুই এবং তিন, পর্যায় দুই এবং তিনকে বলা হচ্ছে কি সংক্ষিপ্ত পর্যায় আদর্শ পর্যায়। পর্যায় চার এবং পাঁচ দীর্ঘ পর্যায় এবং রাক্ষসে পর্যায়। ঠিক আছে, দীর্ঘ যেহেতু তাই এটা রাক্ষসে। এবং পর্যায় ছয় এবং সাত, পর্যায় ছয় এবং সাত এটা হচ্ছে তোমার কি অতি দীর্ঘ পর্যায়। ঠিক আছে, এটা তেজস্ক্রিয় যেহেতু তাই, এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে বলি, তোমাদের যে স্লাইড গুলো আমি আর কি প্রোভাইড করছি, তোমরা যদি এই স্লাইড গুলো ভালো মতো পড়ো, আমার বিশ্বাস, আমার বিশ্বাস তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই স্লাইড গুলো জাস্ট পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে বলে আমি আশা করি। তো তোমাদের এই স্লাইড গুলো পড়বে, স্লাইডে যে যে তথ্য আছে, তোমরা যদি মনে করো বই না পড়ে স্লাইডের তথ্যগুলাই জাস্ট পড়বা, তাও কিন্তু তোমরা পরীক্ষায় বেশিরভাগ আর কি কমন পাবা। এবং এরপরে যদি তোমরা হাজার স্যারের বইটার মধ্যে রিডিং দাও, এবং আমার স্লাইডে যেগুলো আমি এক্সট্রা দেখাইছি, যেগুলো লিখে দিচ্ছি, সেগুলো নোট করো, নোট করে করে যদি পড়ো, এইভাবে যদি ভালো মতো করো, আমার বিশ্বাস তোমাদের কৃষি হচ্ছে একটা সিট কনফার্ম হবেই, যদি এভাবে প্রত্যেকটা সাবজেক্টই করতে পারো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এবং যারা, শুধু বলবো যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হয়নি, তারা দ্রুতই ভর্তি হয়ে যাও, এবং ক্লাস চলছে পুরোদমে এবং এক্সামও চলছে পুরোদমে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা ভালো কিছু একটা করতে পারবো। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।